হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমাদের এই ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সময়টা বড্ড অসংজ্ঞায়িত ছিল। আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক বড় কনফিউজিং একটা সময় কাটলো এতদিন। তাদের এইচএসসি পড়াশোনাটাকে আরো বেশি বেগবান করে তুলতে আমাদের এইচএসসি 21 ব্যাচের জন্য 10 মিনিট স্কুল নিয়ে আসাচ্ছে এই ক্র্যাশ কোর্স, এবং আমাদের সাথে আছেন সাইদ আল নাহিয়ান ভাইয়া। সো আমি ভাইয়াকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসে। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুবাইর, কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলহামদুলিল্লাহ। ফিজিক্সের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আশা করছি ফিজিক্স ডিপার্টমেন্ট হিট করবে একটা। সবাইকে ও, স্বাগতম জানাচ্ছি, এবং তোমরা লাইভটা তোমাদের যারা বন্ধুরা রয়েছে তাদেরকে মেনশন করে দিতে পারো, এবং ক্লাসের মধ্যে সবাই ওকে। অ্যাটেন্টিভলি জয়েন করবে। ভাই, আপনি আপনার ক্লাস স্টার্ট করতে পারেন। চমৎকার। থ্যাংক ইউ ভেরি মাচ জুবাইর আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আর ভাইয়া, যারা যারা আমাকে লাইভ দেখছেন এই মুহূর্তে, সবাইকে ওয়েলকাম আজকে আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে। আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। আই হোপ আমাদের হচ্ছে গিয়ে কোনো রকম কোনো অডিও বা ভিডিও ঝামেলা নাই, বা কোনো কিছু নিয়ে ঝামেলা নাই। যদি থাকে কমেন্ট করে জানান আমাকে, হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে সেগুলো সলভ করার চেষ্টা করব। আর শুরুতে হচ্ছে গিয়ে কিছু আমি দিক নির্দেশমূলক কথাবার্তা বলতে চাই আজকে ক্লাসটা নিয়ে, বা যতগুলো ফিজিক্স ক্লাস হবে সেই ক্লাসগুলোকে নিয়ে। ঠিক আছে? প্রথমত আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যে যারা যারা ক্লাসে বসছেন বা জয়েন করছেন, খাতা, কলম, ক্যালকুলেটর, এই তিনটা জিনিস অবশ্যই সামনে রাখবেন। ঠিক আছে? তিনটা জিনিসের কথা বলছি: খাতা, কলম, ক্যালকুলেটর। কারণ যখন আমি ক্লাস করাবো, আমি আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করবো আপনারা ক্লাসটা নোট করে নেবেন। যদিও আমরা আপনাদেরকে এই পিডিএফ ফাইলটা ক্লাস নোট বা লেকচার নোট হিসেবে দিয়ে দিব ইনশাল্লাহ ক্লাস শেষে, কিন্তু স্টিল ক্লাসে অ্যাক্টিভ থাকার জন্য, মনোযোগ ধরে রাখার জন্য এই জিনিসটা খুবই দরকার, খুবই প্রয়োজনীয়। ঠিক আছে? আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস, আমাদের যাত্রার প্রথম ক্লাস, সো আমি চাই না আজকে আপনাদেরকে ভয় পাইয়ে দিতে। সো একটু স্লোতে যাব, একটু বেসিক নিয়ে কথাবার্তা বলবো, এবং খুব ডিটেইলসে ইন ডেপথ আলোচনা করব যেই টপিকটাতেই থাকবো না কেন। সো তাতে করে অনেকের জন্য হয়তো বা বোরিং লাগতে পারে, বিকজ অনেকেই অনেক অ্যাডভান্স পড়াশোনা করে ফেলেছেন অলরেডি। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে, বিকজ আমরা আমাদের লাইভে যখন সিলেবাস নিয়ে আমি এবং অপার এসে আলোচনা করেছিলাম, বলেছিলাম আমরা আপনাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স, জিরো থেকে হিরোতে নিয়ে চলে যাব, তাই না? সো দ্যাটস ওয়াই আমাদেরকে ওইটুকু ব্রিদিং স্পেস আপনাদেরকে একটু কষ্ট করে দিতে হবে। ঠিক আছে? তো অনেকেই আমাকে বলছেন যে আপনারা খাতা কলম নিয়ে অলরেডি চলে এসেছেন। সো সবার কমেন্ট তো ভাই আসলে পড়া যাবে না, সবার কমেন্ট পড়তে গেলে আমি ক্লাস নিতে পারবো না। ঠিক আছে? সো দিস ইজ ভাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে কমেন্ট একটু কম করতে। ঠিক আছে? নিজেদের উপস্থিতি জানান, অবশ্যই প্রবলেম অবশ্যই অবশ্যই জানাবেন, কিন্তু এর বাইরে যদি কমেন্ট করতে যান, আমাদের সাথে যতজন এখন দেখছেন, 4.1 কে পিপল আমার সাথে এই মুহূর্তে লাইভে আছেন, ওনারা কিন্তু হচ্ছে গিয়ে দেখা যাবে যে আমার ক্লাস করবেন নাকি আপনাদের কমেন্ট পড়বেন, এই দোটানার মধ্যে পড়ে যেতে পারেন। সো আমি বলবো আপনাদেরকে, রিকোয়েস্ট করে বলবো স্প্যামিংটা একটু কম করতে, কমেন্ট বক্সে অ্যাক্টিভ থাকবো শুধুমাত্র আমাদের প্রবলেম জানার জন্য, যে ভাইয়া এই জিনিসটা বুঝি নাই, ভাই এই জিনিসটা আবার বলেন, এই জিনিসগুলো আমরা অবশ্যই কমেন্ট অ্যাকসেপ্ট করবো। বাট আদার দেন দ্যাট, আপনাদের নিজেদের স্বার্থে আমি বলছি যে ভাইয়া কমেন্ট একটু কম করবেন। ঠিক আছে? তাতে করে যেটা হবে, আমাদের জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। যে ঠিক আছে, বাকিরা যারা যারা আছে সবাই ঠিক মতো ক্লাসে ফোকাস করতে হবে। ঠিক আছে? আমার ক্লাস, আমি কি বলছি, কোনটার পরে কি বলছি, সেটা আসলে আপনাদের জন্য আমি মনে করি, বা আমরা সবাই মনে করি, এই মুহূর্তে শোনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো একটু কষ্ট করে এই জিনিসটা আমাকে জানাবেন, যে হচ্ছে গিয়ে আপনারা কমেন্ট কম করতে রাজি আছেন কিনা। এবং অনেকে দেখছি যে হচ্ছে গিয়ে এর আগের ক্লাসে, আরমান একটু আগে ক্লাস শুনেছিল, আমি দেখলাম যে আরমানের ক্লাসে অনেকেই অনেক রকম কথা বলছেন। ঠিক আছে? অনেক রকম মতামত অনেকের আছে। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে ভাইয়া, যেহেতু সময় আগাচ্ছে, সময়ের সাথে সাথে টেকনোলজি আগায় যাচ্ছে, আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে আগাচ্ছি। সো আমাদেরকে কিন্তু টেকনোলজিকে এমব্রেস করতে হবে। আমরা যদি এখনো সেই 2015 2010 সালের মতো করে ক্লাস নেওয়ার চিন্তা করি, সেটা কিন্তু আসলে খুব একটা আমাদের জন্য সমীচীন হবে না, তাই না? আমাদেরকে সবসময় কি করতে হবে, যেভাবে আমরা মানে সময় আগাচ্ছে, টেকনোলজি আগাচ্ছে, সেই সাথে সাথে আমরা কিন্তু প্রোগ্রেস যেন করতে পারি। তো দিস ইজ ভাই আমাদের ক্লাসের হচ্ছে গিয়ে ডেপথ গুলোকে আমরা এমন ভাবে সাজাচ্ছি যাতে করে আপনাদের জন্য সুবিধা হয় টেকনোলজি ইউজ করে। তো আমাদের সাথে একটু ধৈর্য সহকারে আপনাদের থাকতে হবে। ঠিক আছে? আর প্লিজ আমি আবারও বলছি যে কমেন্ট সেকশনে একটু কম অ্যাক্টিভ থাকবো। যদি প্রবলেম থাকে, সেই প্রবলেম গুলোকে আপনারা কমেন্ট সেকশনে মেনশন করেন, কোনো সমস্যা নাই আমার। কিন্তু আদার দেন দ্যাট ভাইয়ারা, একটু রিকোয়েস্ট করে বলছি আমি আপনাদেরকে, যে কমেন্ট সেকশনে শুধু শুধু বিনা দরকারে অতিরিক্ত কথাবার্তা বলা বা অন্যান্য জিনিসপত্র থেকে একটু বিরত থাকে। ঠিক আছে? তাতে করে আমার সমস্যা হবে না, বিকজ আমি কমেন্ট অত পড়ছি না বা ফোকাস করছি না। হ্যাঁ, বাট যারা যারা ক্লাস করছেন এই মুহূর্তে 4.5 কে লোকজন হচ্ছে গিয়ে আমাদের
সাথে ক্লাস করছেন, সো এই লোকজন যদি হচ্ছে গিয়ে আমাদের সাথে ডিস্ট্রাক্টেড হয়ে যান, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, ঠিক আছে, আপনাদের দ্বারা ডিস্ট্রাক্টেড হোক, ঠিক আছে। এখন আপনাদের অনেক রকম মতামত থাকতে পারে, বাট অবভিয়াসলি আমরা সবার জন্য যেটা বেস্ট সেটাই করবো। এনিওয়েজ, অনেক বেশি কথাবার্তা বলে ফেলেছি, আমরা এখন ক্লাস শুরু করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে বেসিক্যালি ভেক্টর চ্যাপ্টারটার পড়াশোনা করছি। এটা আমাদের ফার্স্ট পেপারে সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে। ভৌত জগৎ এবং আলো পরিমাপ যে চ্যাপ্টারটা আছে সেটা আমাদের শর্ট সিলেবাসে নেই, এবং শর্ট সিলেবাসে না থাক, যদি এরকম হতো যেটা দিয়েও দিত, ওখান থেকে আসলে পড়ানোর মানে তেমন কিছু নেই। যেগুলোকে আমরা পড়ানোর প্রয়োজন হবে সেগুলো পরবর্তীতে কোনো একটা এক্সট্রা ক্লাসে অ্যাডমিশনের জন্য অবশ্যই আপনাদের জন্য পড়াবো। বাট আমরা শুরু করবো আজকে আলোচনা ভেক্টর থেকে, ঠিক আছে। সো বেসিক্যালি ভেক্টর থেকে যখন আমরা আলোচনা শুরু করব, আমরা দেখাতে যাচ্ছি প্রথমে আমরা কোন কোন টপিক আজকে আপনাদের আলোচনায় নিয়ে আসবো। প্রথমে আমরা ভেক্টরের ধর্ম এবং চিহ্ন, ভেক্টর প্রপার্টিজ এন্ড সাইন্স নিয়ে কথাবার্তা বলবো। এরপরে আমরা ভেক্টরের প্রকাশ, এক্সপ্রেশন অফ আ ভেক্টর নিয়ে কথা বলবো। তারপর আমরা ভেক্টর, বিশেষ ভেক্টর, স্পেশাল ভেক্টরস নিয়ে কথাবার্তা বলবো। এরপরে ভেক্টর রাশির জ্যামিতিক যোজন এবং লম্বাংশের সাহায্যে ভেক্টরের যোজন এবং বিয়োজন নিয়ে কথাবার্তা বলে আমরা আজকে ক্লাসটা ইনশাআল্লাহ শেষ করব, ঠিক আছে। আচ্ছা, সো প্রথমে ভেক্টরের ধর্ম এবং চিহ্ন নিয়ে যে কথাবার্তা বলতে যাই, ভেক্টরস এর প্রপার্টি এন্ড সাইন্স। আমরা জানি ভেক্টর রাশি কি কি ধর্ম আসলে বহন করে। যেমন ভেক্টর রাশির মান এবং অভিমুখ আছে, দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর রাশিকে যোগ করা যায়, ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না। এগুলো আমরা ছোটবেলায় পড়ে এসেছি, কিন্তু মান অথবা দিক যে কোনো একটি অথবা উভয়ের পরিবর্তনে ভেক্টর রাশি পরিবর্তিত হয়। তারপর চতুর্থত বলা হচ্ছে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ সাধারণ নিয়মে হয় না, জ্যামিতিক এবং বীজগাণিতিক নিয়মে করতে হয়, ঠিক আছে। এবং এটা ভেক্টর জ্যামিতি এবং ভেক্টর বীজগাণিতিক নিয়ম, ঠিক আছে। এটা মানে স্বাভাবিক জ্যামিতিক বা বীজগাণিতিক নিয়ম কিন্তু আমরা এখানে ব্যবহার করব না, এটা আমরা আস্তে আস্তে দেখবো ইনশাআল্লাহ। এবং পঞ্চম ভাবে বলা হচ্ছে ভেক্টর এর গুণফল এদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে, দুটি রাশির কোনটির মান শূন্য নয় এমন দুটি ভেক্টরের গুণফল শূন্য হতে পারে। এখন এরকম ধর্মগুলো আপনাদের কাছে যেরকম যে যে বইগুলো আছে সেই বইগুলোতে কিন্তু হচ্ছে গিয়ে প্রেসক্রাইব করা আছে, তাই না? তো আপনারা একটু সেই বইগুলো দেখে এই ধর্মগুলো একটু বা বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবেন এমসিকিউর জন্য, এগুলো কিন্তু প্রয়োজন হয়, ঠিক আছে। আচ্ছা, ভাইয়া আপনি হচ্ছে গিয়ে আমাকে বলছেন অনেকে স্লো পড়তে, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আরেকটু স্লো যাওয়ার চেষ্টা করছি। খুবই দুঃখিত। বলা হচ্ছে 2 বা ততোধিক, 6 নম্বর বৈশিষ্ট্য, 2 বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তার প্রথমোক্ত ভেক্টর দুটির সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান হবে, অর্থাৎ লব্ধির কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি হবে, আমরা জানি। দুটি ভেক্টরের স্কেলার গুণফল একটি স্কেলার রাশি হবে, সেটাও আমরা জানি। কোন ভেক্টর রাশি এবং তার মানের অনুপাত দ্বারা ভেক্টরটির দিক নির্দেশিত হয়। ভেক্টর রাশির সংযোজন সূত্র এবং বন্টন সূত্র মেনে চলবে, এবং ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যাবে। এই হচ্ছে 11টা বৈশিষ্ট্য। এই 11টা বৈশিষ্ট্যগুলোকে আমরা একটু হচ্ছে গিয়ে যখন মাথায় রাখবো, পড়াশোনা করব, তখন হচ্ছে গিয়ে এগুলো এমসিকিউতে আসতে পারে, সেই জিনিসটা একটু মাথায় রাখবো। প্লাস বিভিন্ন রকম অপারেশনের জন্য এই বৈশিষ্ট্যগুলো জেনে রাখা আমাদের জন্য খুবই কিন্তু সহজ হবে এবং ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, ডিটেইলস অবশ্যই পড়াবো ভাইয়া। এই বৈশিষ্ট্যগুলো খুবই সিম্পল বৈশিষ্ট্য, একবার পড়লে বোঝা যাবে, তাই এগুলোতে আমি আসলে বেশি সময় নিচ্ছি না, কিন্তু আস্তে আস্তে হচ্ছে গিয়ে সামনে যাচ্ছি, ঠিক আছে। আর আমি আবারও বলছি ভাই, একটু কমেন্ট মানে প্রয়োজনীয় কমেন্ট করবেন, অপ্রয়োজনীয় কমেন্ট প্লিজ একটু বিরত থাকবেন। এরপর বলছি ভেক্টরের ধর্ম এবং চিহ্ন নিয়ে কথা বলবো। এতক্ষণ ভেক্টরের ধর্ম বা বৈশিষ্ট্য প্রপার্টিজ নিয়ে কথা বলেছি, এবার সাইন্স নিয়ে কথা বলবো, কিভাবে ভেক্টরকে এক্সপ্রেস করতে হয় সেই এক্সপ্রেশন নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। ওকে, সো হাউ ডু উই এক্সপ্রেস দ্য ভেক্টরস, ঠিক আছে। ভেক্টরকে আমরা কিভাবে আসলে এক্সপ্রেস করব? বিভিন্নভাবে এক্সপ্রেস করতে পারি আমরা। যেমন হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন আমরা উপরে তীর চিহ্নের মাধ্যমে ভেক্টরকে প্রকাশ করতে পারি। যেমন যদি এ একটা ভেক্টর রাশি হয়, তাহলে এ রাশির উপরে একটা এরকম তীর চিহ্ন দিয়ে আমরা সেটাকে ভেক্টর রাশি হিসেবে বলতে পারি। তারপর উপরে রেখা চিহ্নের মাধ্যমে, ঠিক আছে, উপরে রেখা চিহ্ন মানে উপরে একটা রেখা দিয়ে, একটা দাগ দিয়ে আমরা হচ্ছে গিয়ে সেটাকে প্রকাশ করতে পারি। তারপর নিচে রেখা চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি, এবং ছাপার ক্ষেত্রে মোটা হরফের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে। এই 4টে উপায়ে আমরা মোটামুটি ভেক্টরকে প্রকাশ করে থাকি, কিন্তু হচ্ছে গিয়ে আমরা সাধারণত ওপরে তীর চিহ্নের মাধ্যমে এই প্রকাশটাই ব্যবহার করে থাকবো, ঠিক আছে। আজকের ক্লাস বা ভেক্টরের সমস্ত ক্লাসগুলোতে আমরা এই উপরে তীর চিহ্নের মাধ্যমে ভেক্টরের প্রকাশটাকে নিয়ে চিন্তা করব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন ভাইয়া যারা যারা মনে করছেন যে স্লো যেতে হবে, আমি আপনাদের জন্য আরো স্লোতে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনারা একটু ফোকাস করেন,
ক্লাসের দিকে ফোকাস করেন, সবকিছু থেকে দূরে থাকেন, ক্লাসের দিকে ফোকাস করেন, ঠিক আছে, আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা চলে গেছি ভেক্টর এবং স্কেলার রাশির পার্থক্যের মধ্যে। পার্থক্যগুলো প্রথমে বুঝতেই পারছেন, সংজ্ঞা দিয়ে বলেছি। ভেক্টর রাশির ক্ষেত্রে বলেছি যেসব ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান এবং দিক, এখানে দিক কথাটা হবে, দিক কথাটা সামহাও মিসিং হয়ে গেছে, মান এবং দিক, ঠিক আছে, মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলবো। এবং যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানই প্রয়োজন হয়, দিকের নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। ভেক্টর রাশির পরিবর্তন সম্পর্কে বলা হয়েছে যে শুধুমাত্র মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তন হলে ভেক্টর রাশি পরিবর্তিত হবে, শুধুমাত্র মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হবে, কারণ স্কেলার রাশির ক্ষেত্রে তো দিকের প্রয়োজনই হয় না। এরপর বলা হচ্ছে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ইত্যাদি সাধারণ গাণিতিক নিয়মে হয় না, ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে করতে হবে, কিন্তু স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ ইত্যাদি আমরা সাধারণ গণিতের নিয়ম অনুযায়ী করতে পারবো, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, নোট যদি করতে না পারেন কোনো সমস্যা নাই, মানে যেগুলো স্লাইডে লেখা আছে সেইটুকুই নোট করার প্রয়োজন নাই, কারণ এই স্লাইডটা পেয়ে যাবেন, স্লাইডের বাইরে আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু নোট করার চেষ্টা করেন, ঠিক আছে। আচ্ছা, তারপর বলা হচ্ছে দুটি ভেক্টর রাশির মান এর মধ্যে কোনোটি মান শূন্য না হলেও তাদের গুণফল শূন্য হতে পারে। আবারও বলছি, দুটি ভেক্টর রাশির মধ্যে কোনোটির মান শূন্য না হলেও তাদের গুণফল শূন্য হতে পারে। দুটি স্কেলার রাশির গুণফল কখনো শূন্য হতে পারে না যদি অন্তত তাদের একটি মান শূন্য না হয়। তারপর বলা হচ্ছে ভেক্টর রাশি প্রকাশের জন্য তীর বা অন্যান্য চিহ্ন ব্যবহার করতে হয়, কিন্তু স্কেলার রাশি ব্যবহার করার জন্য আমার কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা প্রয়োজন হয় না। এবং ফাইনালি বলা হচ্ছে দুটি ভেক্টর রাশির গুণফল গুণনের প্রকৃতির উপর নির্ভর করে, এবং একটি স্কেলার রাশি হতে পারে অথবা একটি ভেক্টর রাশি হতে পারে গুণফল, কিন্তু দুটি স্কেলার রাশির গুণফল সর্বদাই একটি স্কেলার রাশি হবে। এগুলো খুবই সিম্পল পার্থক্য, একবার পড়ে রাখবেন, এমসিকিউর জন্য আসতে পারে, আমাদের জ্ঞানমূলক বা অনুধাবনমূলকের জন্য আসতে পারে, ঠিক আছে। খুবই সিম্পল কথাবার্তা কিন্তু এখানে, ঠিক আছে। যা যা স্লাইডে নাই তা হচ্ছে গিয়ে আমরা কিন্তু ইনশাল্লাহ ইয়েতে পেয়ে যাবো, আপনাদের নোট করতে হবে, আর যা যা স্লাইডে আছে স্লাইডে তো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এনিওয়েজ, এবার আমরা চলে যাব ভেক্টরের প্রকাশ, এক্সপ্রেশন অফ আ ভেক্টর, কিভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করব। সো ভেক্টরের প্রকাশের মধ্যে আমরা যেটা করব, প্রথমে কিছু কিছু ভেক্টর রাশি নিয়ে কথা বলবো, যে বলকে কিভাবে প্রকাশ করব, তারপরে আপনারা দেখতে পারবেন ঘূর্ণন বল বা বলের ভ্রামক টর্ককে কিভাবে প্রকাশ করব, তারপর আপনারা দেখবেন তলকে কিভাবে প্রকাশ করব বা সারফেসকে কিভাবে প্রকাশ করব। এগুলো প্রত্যেকটা আমি একটা একটা করে বর্ণনা করব, সো একটু আমাদের সাথে ধৈর্য সহকারে থাকেন। ফার্স্টে বলছে বল, ফোর্স। হাউ ডু উই এক্সপ্রেস দিস ভেক্টর named as force? সো এই ফোর্স ভেক্টরটাকে বোঝার জন্য আমরা প্রথমে চিন্তা করে নেই যে আমাদের কাছে একটা প্ল্যাটফর্ম আছে, একটা মসৃণ তল বা মসৃণ প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। তো এই মসৃণ তলের উপর, সরি এটাকে তো আমি মসৃণ আঁকছি না, এটা তো হচ্ছে কি মসৃণ হলো না। সো এই হচ্ছে মসৃণ তল, এটা হচ্ছে মসৃণ তল। মসৃণ তলের উপর ধরে নিচ্ছি আমরা এম ভরের একটা বস্তু রাখবো, ঠিক আছে, ধরে নিচ্ছি এম ভরের একটা বস্তু রাখবো। তো এই এম ভরের বস্তুর উপর আমরা যখন বল প্রয়োগ করব, ধরে নিচ্ছি এফ পরিমাণ বল প্রয়োগ করব। আপনারা খেয়াল করে দেখেন, এই যে এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এই বলটাকে আমরা কিভাবে প্রকাশ করছি, একটা ধারক রেখার মাধ্যমে। ধারক রেখাকে আমরা ইংরেজিতে বলি সাপোর্ট অফ আ ভেক্টর। ধারক রেখার মাধ্যমে আমরা এই ভেক্টরটাকে প্রকাশ করছি। এখন আপনাদেরকে বুঝতে হবে যে এই ধারক রেখার একটা আদি বিন্দু আছে, একটা শীর্ষবিন্দু আছে, তাই না। আমি যদি এইটাকে এ বিন্দু বলি এবং এটাকে বি বিন্দু বলি, আমি বলবো এ বিন্দু হচ্ছে আদি বিন্দু এবং বি বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে, এইটুকু কিন্তু আমরা বলতেই পারি। এখন আপনারা আমাকে বলেন যে এই এম ভরের বস্তুর সাথে আমার ধারক রেখার কোন বিন্দুটা কানেক্টেড আছে, আদি বিন্দু না শীর্ষবিন্দু? একটু কমেন্ট করে আমাকে জানান, ঠিক আছে। আমরা বলছি যে এম ভরের একটা বস্তু আছে, এম ভরের বস্তুর উপর একটা এফ পরিমাণ বল কাজ করছে। সেই এফ পরিমাণ যে বলটি আছে, সেই এফ পরিমাণ বলটি হচ্ছে এ বি ধারক রেখার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। এ বি ধারক রেখা হচ্ছে যেই রেখার মাধ্যমে আমরা বলটাকে প্রকাশ করছি। আমাকে একটু কমেন্টে মেনশন করে বলেন যে এইখানে এম ভরের বস্তুর সাথে আসলে কোন ধারক রেখার কোন বিন্দু প্রকাশিত আছে বা কোন বিন্দু সংযুক্ত আছে। আপনারা হয়তো বুঝতে পারছেন, এ বিন্দু বা আদি বিন্দু প্রকাশিত আছে, ঠিক আছে। এখন এই আদি বিন্দুকে আমরা বলবো এখানে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, ইংরেজিতে বলবো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। বাংলায় বললে এটাকে আমরা কি বলবো? বাংলায় বলবো এটাকে আমরা বলের ক্রিয়া বিন্দু। আপনারা মনে হয় এই টার্মটা আগেও শুনেছেন, বলের ক্রিয়া বিন্দু। তার মানে হচ্ছে যেই বিন্দুতে কোনো একটা বল কাজ করবে সেই বিন্দুকেই আমরা বলবো বলের ক্রিয়া বিন্দু। তাহলে এখানে বলের ক্রিয়া বিন্দুকে, বলের ক্রিয়া বিন্দু হচ্ছে এ, এই কেসে বলের ক্রিয়া বিন্দু হচ্ছে এ। এই ধরনের বলকে আমরা বলবো হচ্ছে ইংরেজিতে টেনশন, বাংলায় বলবো টান,
ঠিক আছে, এই ধরনের বলকে আমরা কি বলবো? ইংরেজিতে বললে বলবো টেনশন, বাংলায় বললে বলবো টান। আপনি চিন্তা করতেছেন একটা বস্তুকে আপনি এরকম রশি ধরে টান দেন যদি, তাহলে এরকম ভাবেই বলটা বা ধারক রেখাটা প্রকাশ করা উচিত না, যে সেই বলের আদি বিন্দুটা হচ্ছে বস্তুর সাথে কানেক্টেড। এখানে কিন্তু আমরা সেটাই প্রকাশ করেছি। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় আরেকটা কেস যদি আমরা এখন ইমাজিন করি, দ্বিতীয় কেসে আমরা চিন্তা করব যে এই হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এটাও একটা মসৃণ প্ল্যাটফর্ম, কিন্তু এই মসৃণ প্ল্যাটফর্মের উপর এবার অন্য একটা বস্তু রাখা, M1 ভরের অন্য একটা বস্তু রাখা, এবং এই বস্তুর উপর আমরা একটা বল প্রয়োগ করছি। সেই বলটা মনে করেন সিডি ধারক রেখার মাধ্যমে প্রকাশ করছি। সিডি হচ্ছে আমাদের জন্য ধরেন F2 পরিমাণ ফোর্স। এবার আমাকে বলেন M1 ভরের উপর যে ধারক রেখা আছে সেই ধারক রেখার আদি বিন্দু নাকি শীর্ষবিন্দু কানেক্টেড, বলেন তো? আপনারা দেখে বুঝতে পারছেন না যে এখানে হচ্ছে গিয়ে শীর্ষবিন্দু কানেক্টেড? তো শীর্ষবিন্দু কানেক্টেড মানে এই ক্ষেত্রে আমরা বলবো যে এই পুরো সিনারিওটা, এই পুরো ক্ষেত্রে আমরা ধাক্কা দিচ্ছি, আমরা কিন্তু বল প্রয়োগ করছি কিন্তু আমরা বস্তুটাকে ধাক্কা দিচ্ছি, সেটা হচ্ছে থ্রাস্ট। এটা হচ্ছে থ্রাস্ট। ঠিক আছে, সো আমি আবারও রিপিট করছি শুরু থেকে, যখন আমরা বল প্রয়োগ করছি একটা ধারক রেখার মাধ্যমে প্রয়োগ করছি বলটাকে, ধারক রেখা হচ্ছে প্রথমে তো এবি, যখন এম ভরের বস্তুর উপর এফ পরিমাণ বল কাজ করেছে, সেই ধারক রেখার আদি বিন্দু এ আমাদের জন্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বা বলের ক্রিয়াবিন্দু। ঠিক আছে, এবং যখন বলের আদি বিন্দুটা বলের ক্রিয়াবিন্দু হিসেবে কাজ করছে, ধারক রেখার আদি বিন্দুটা বলের ক্রিয়াবিন্দু হিসেবে কাজ করছে, তখন সে ধরনের বলকে আমি বলবো টেনশন বা টান বল। আর যখন আমরা দ্বিতীয় কেসে M1 ভরের বস্তুর উপর F2 পরিমাণ বল নিয়ে চিন্তা করেছি, তখন সিডি ধারক রেখা কাজ করেছে, এবং সেই সিডি ধারক রেখার শীর্ষবিন্দু যেটা আছে ডি, সেই ডিটা হচ্ছে বলের ক্রিয়াবিন্দু আছে, এবং এই ধরনের বলকে আমরা বলেছি ধাক্কা বা থ্রাস্ট। ঠিক আছে, এই হচ্ছে বলের প্রকাশ। দুই ভাবেই বল প্রয়োগ করা যায়, কিন্তু একবার আমরা তাকে টান বল বলছি, আরেকবার তাকে আমরা ধাক্কা বলছি বা থ্রাস্ট বলছি। ঠিক আছে, এই ব্যাপারটা, এই ডিফারেন্সটা আশা করি ব্যাপারটাকে বোঝাতে পেরেছি। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী যে টপিকটা আছে সেখানে চলে যাব। পরবর্তী টপিকে আমরা বলছি ঘূর্ণন বল নিয়ে কথাবার্তা বলছি। ঠিক আছে, ঘূর্ণন বল বা বলের ভ্রামক, টর্ক। এখন আপনারা আমাকে একটু কমেন্টে জানান যে আপনারা কারা কারা পেন ফাইট খেলছেন লাইফে, স্কুল কলেজে আপনারা কারা কারা পেন ফাইট খেলছেন? কারণ পেন ফাইট যদি খেলে থাকেন তাহলে আপনাদের জন্য আমার টর্ক বোঝাতে অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আই উইল অবভিয়াসলি মেনশন দি ইংলিশ টার্মস। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি ইংলিশ টার্ম গুলো কিন্তু মেনশন করে দিচ্ছি সবগুলোতেই। ঠিক আছে, আই হোপ দিস হেল্পস ইউ ইনশাল্লাহ। চমৎকার, অনেকেই বলছেন যে আপনাদের হচ্ছে গিয়ে পেন ফাইট খেলা হয়েছে, খুবই চমৎকার। সো পেন ফাইট খেলার সিনারিওটা যদি চিন্তা করি, হ্যাঁ, ধরেন এই একটা কলম আমার একটা তলের উপর রাখা আছে, এবং আচ্ছা, আপনারা যারা যারা পেন ফাইট খেলছেন আপনারা কি জানেন যে সেই কলমগুলোই পেন ফাইট খেলার জন্য সব থেকে বেশি উপযোগী, যেই কলমগুলোতে গ্রিপ আছে? যেমন স্যালো গ্রিপার বলে এক ধরনের কলম ছিল। ঠিক আছে, সো ওই স্যালো গ্রিপার হচ্ছে গিয়ে মানে খুব ভালো, যার যার হচ্ছে গিয়ে স্কুলে বা কলেজে আমরা স্যালো গ্রিপার পেনটাই কিনতাম আমরা ছোটবেলায়, আমার মনে আছে, যে পেন ফাইট খেলার জন্য। আমি জানি না এখনো স্যালো গ্রিপার কলমটা আছে কিনা। হ্যাঁ, তো এরকম গ্রিপওয়ালা কলমগুলো দিয়ে আমরা পেন ফাইট খেলতাম। তো গ্রিপওয়ালা কলমে কি হইতো যে একটা জায়গায় ফ্রিকশন, ঘর্ষণ কাজ করতো, তাই তো? তো আমি কি করতাম, পেন ফাইট খেলার জন্য সোজা এই বরাবর একটা F1 পরিমাণ বল প্রয়োগ করতাম, টোকা মারতাম, তাই না? তো টোকাটা যখন মারছি তখন F1 পরিমাণ বল ক্রিয়েট হয়েছে এক বিন্দুতে, আর যেখানে আমাদের গ্রিপটা আছে সেই গ্রিপে গিয়ে আমার কি হয়েছে, ঘর্ষণ বল কাজ করেছে। ঘর্ষণ বল কি করেছে, কলমটাকে বাধা দিয়েছে, এবং ওই নিউটনের তৃতীয় সূত্র আমরা জানি না, প্রতিটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে, এটা নিউটনের তৃতীয় সূত্র আমরা পড়েছি, F1 equals to minus F2, every action has an equal and অপোজিট রিয়াকশন। সো আমি তাহলে বলতে পারি না গ্রিপের জন্য, ফ্রিকশনের জন্য যেই বিন্দুতে গ্রিপ আছে সেই বিন্দুতে হচ্ছে এরকম একটা সমান এবং বিপরীতমুখী বল কাজ করবে। ঠিক আছে, সো অনেকেই বলছেন আপনারা ম্যাটাডোর অল টাইম ম্যাটাডোর পিন পয়েন্ট দিয়ে খেলেছেন, চমৎকার, বাট আপনারা বুঝতে পারতেছেন আসলে কলমের ক্যাপ, কলমের গ্রিপ, এগুলো হচ্ছে ফ্রিকশন কাজ করতো, এবং এই ফ্রিকশন বা ঘর্ষণ বলের জন্য আমি যে এই বিন্দুতে বল প্রয়োগ করি, এই বিন্দুটা সোজা উপরে চলে যাওয়ার চেষ্টা করতেছে, আর এই পাশে যে বিন্দুটা আছে সে সোজা নিচে নেমে যাওয়ার চেষ্টা করতেছে, তাই না? তো এভাবে করে যেটা হচ্ছে আপনারা খেয়াল করতেছেন, এই পুরা কলমটা ঘূর্ণন এর দিকে যাওয়ার চেষ্টা করছে, ঘুরে যাবে তখন। এবং এটাই হয়তো না, পেন ফাইটে আপনি এরকম টোকা মারছেন, কলমটা এরকম একটা রোটেশন ক্রিয়েট করে আশেপাশে সমস্ত কলমকে দূরে ফেলাই দিচ্ছে, তাই না? দ্যাট ইজ হোয়াট দ্য হোল থিং ইজ অ্যাবাউট পেন ফাইট গেম। সো ওটাই হচ্ছে গিয়ে আমরা এখানে চিন্তা করছি যে ওই পেন ফাইট খেলার সময় আমরা কি করেছি জানেন, আমরা টর্ক উৎপন্ন করেছি। এই যে বলের ভ্রামক, এই যে ঘূর্ণন বল বা টর্ক, আমরা টর্ক উৎপন্ন করেছি। আমরা কি উৎপন্ন করেছি? আমরা টর্ক উৎপন্ন করেছি।
এখন একটা জিনিস চিন্তা করেন যে আপনারা আবার পেন ফাইট খেলার সিনারিওতে নিয়ে যাই, ধরেন এই বিন্দুতে আমাদের গ্রিপটা আছে, আপনি এই গ্রিপ থেকে যত দূরে বল প্রয়োগ করবেন, যত দূরে টোকা দিবেন, তত হচ্ছে গিয়ে বেশি ঘুরবে। আপনার মনে আছে যদি কেউ মাতব্বরি করে কলমের মাঝখানে টোকা দিত, পুরো কলম উড়ে চলে যেত ইয়া থেকে, টেবিল থেকে, সেটা কিন্তু খুব বেশি ঘুরতো না, উড়ে চলে যেত। যে হচ্ছে গিয়ে একদম ফাইনাল পয়েন্টে, শেষ পয়েন্টে, যত দূরে মানে যেখানে গ্রিপটা আছে, যেখানে ফ্রিকশনটা আছে, সেই ফ্রিকশন থেকে যত দূরে আমি বল প্রয়োগ করতে পারবো, তত জোরে আমার হচ্ছে গিয়ে পুরা সিনারিওটা ঘুরতো, পুরা কলমটা ঘুরতো, রোটেশন হইতো, তাই না? সো ওই জিনিসটা, হ্যাঁ, দরজায় দরজায় সেম জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারি, দরজায় এই ঘটনাটা ঘটতে পারে। কিন্তু এই জিনিসটা আমরা দরজা থেকে আপাতত পেন ফাইট একটা উদাহরণ নিয়ে থাকি, অনেকগুলো উদাহরণ নিয়ে কথাবার্তা বলতে গেলে অনেকে হচ্ছে গিয়ে কনফিউজ হয়ে যেতে পারেন। তো যেটা বলছিলাম যে যত দূরে বল প্রয়োগ করছি তত দূরে আমার তত জোরে ঘোরাতে সুবিধা হচ্ছে। আবার শুধুমাত্র দূরে বল প্রয়োগ করছি, আস্তে টোকা মেরে দিছি, তাতেও হবে না, অনেক জোরে টোকা মারতাম, তাই না? মানে ওই একটা ব্যালেন্স করতাম যে কত দূরে এবং কত জোরে, কত দূরে এবং কত জোরে। পেন ফাইট খেলার মধ্যে আমরা দুটো জিনিস খেয়াল রাখতাম, একটা হচ্ছে কত দূরে টোকা মারবো, কত দূরে টোকা মারবো, এবং দ্বিতীয়ত বলতেছি যে কত জোরে টোকা মারবো। এই দুটো জিনিস খেয়াল রেখে আমরা হচ্ছে গিয়ে রোটেশন ক্রিয়েট করতাম, ঘূর্ণন ক্রিয়েট করতাম, তাই তো? আচ্ছা, তো যদি এই ঘূর্ণন ক্রিয়েটের কথা চিন্তা করি আমরা, তাহলে হচ্ছে গিয়ে টর্ক কিসের কিসের উপর নির্ভরশীল? দূরত্বের উপর নির্ভরশীল, এবং কত জোরে ফোর্স, সেই ফোর্সের উপর নির্ভরশীল। দিস ইজ ওয়াই আপনারা দেখবেন টাউ ইকুয়ালস টু বলা হয়েছে আর ক্রস এফ। এটা ক্রস গুণফল নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কিন্তু কেন আর আগে, কেন এফ পরে? কারণ আপনাকে আগে চিন্তা করতে হয় যে গ্রিপ থেকে কত দূরে বল প্রয়োগ করবেন, তারপর আপনি বলটা প্রয়োগ করবেন জোরে নাকি আস্তে। সো দিস ইজ বাই আর আগে এফ পরে, এবং এভাবে আমরা টর্ক বা টাউ নিয়ে কথাবার্তা বলছি। টাউ ইকুয়ালস টু হচ্ছে আর ক্রস এফ, ঠিক আছে? এটাই হচ্ছে বলের ঘূর্ণন বা ঘূর্ণন বল বা বলের ভ্রামক বা টর্কের জন্য আমার সমীকরণ। ওকে, সো এইভাবে আমরা প্রকাশ করছি। সো কিভাবে প্রকাশ করছি আমি যদি এবার চিত্র দিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে? চিত্রে আমরা বলেছি এই হচ্ছে গ্রিপ, গ্রিপের এই হচ্ছে পয়েন্ট, এটাকে বলছি গ্রিপিং পয়েন্ট, ঠিক আছে? এই গ্রিপিং পয়েন্ট, এইখানে গ্রিপটা লাগানো আছে, এটাকে গ্রিপিং পয়েন্ট, এটা আমাদের জন্য আর ইকুয়ালস টু 0। এখান থেকে যত বেশি দূরত্বে আমি যাব, যত বেশি দূরত্বে আমি যেতে পারবো, এই পয়েন্টটা বলতেছি ধরেন আর ইকুয়ালস টু আর মিটার দূরত্ব। যত বেশি দূরে যাব তত সহজে ঘুরবে, তত সহজে ঘুরবে। দরজা খোলার সময়ও খেয়াল করছেন, যত দূরে থেকে আপনি দরজার কবজায় টান দিবেন তত সহজে দরজা খুলতে পারবেন, যত দূরে গিয়ে টান দিবেন বা বল প্রয়োগ করবেন তত কিন্তু আসলে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? সো দিস ইজ বাই আমরা আগে দূরত্ব ফিক্স করছি এবং তারপর ফিক্স করছি কত জোরে বল প্রয়োগ করবো বা কত আস্তে বল প্রয়োগ করবো। এন্ড দ্যাট ইজ হাউ আমরা ঘূর্ণন বল বা বলের ভ্রামক নিয়ে আলোচনা করছি। টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ, এটা নিয়ে আমরা নিউটন বলবিদ্যায় আরো ডিটেলস আলোচনা করব, বা যখন আমরা ক্রস গুণনে যাবো তখন আরো ডিটেলস আলোচনা করবো। বাট আই হোপ দিস মাচ হেল্পস ইউ আর কি, ঠিক আছে? এখন খেলা শুরু করার দরকার নাই, ওকে, এখন খেলা শুরু করার দরকার নাই। এনিওয়েজ, আমাকে একটু জুবাইর ভাই আছেন, আমাকে একটু জানাবেন কেউ কোনো মানে প্রশ্ন করছে কিনা, বা আমি খুব বেশি স্লো যাচ্ছি কিনা, আরো পেস আপ করতে বলছি না কিনা কেউ? জি ভাইয়া, আমি আছি এবং সবার সেরকম কোনো প্রশ্ন করছে না আসলে। জি, টপিক রিলেটেড বা এটার উত্তর, আপনার উত্তর দেওয়ার মতো সেরকম কোনো প্রশ্ন আমি এখানে দেখতে পাচ্ছি না। চমৎকার। সেরকম আপাতত কোনো প্রশ্ন নেই। বা কোনো ফিডব্যাক? ফিডব্যাক আপাতত নেই, আলহামদুলিল্লাহ। আপনি ক্লাস চমৎকার, চালাতে তাহলে পারেন, আমি কোনো কন্টিনিউ করি সমস্যা আমার মতো করে। নেই। ওকে, নাইস, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। চলেন তাহলে আমরা আবার হচ্ছে কি এখান থেকে পিক আপ করি। এবার যাবো আমরা তল ভেক্টর। তল ভেক্টর কি জিনিস, সারফেস ভেক্টর কি জিনিস? সবসময় আমরা শুনে এসেছি তল হচ্ছে গিয়ে স্কেলার রাশি, এক্স ইন্টু ওয়াই। তাহলে এখানে আমরা ভেক্টর কেন পড়তেছি? আপনারা হয়তো অনেকে বইয়ে পড়ছেন তল ভেক্টর, আপনারা হয়তো অনেকে ম্যাগনেটিজম পড়তে গিয়েও দেখছেন যে তল ভেক্টর, তলের উপর লম্ব ওয়েতে চিন্তা করতে হচ্ছে। তো লম্বটা কেন হচ্ছে? তো আপনারা চিন্তা করেন যে আমি যে কলম নিয়ে লিখতেছি, আমি তো হাতে এখন গ্রাফিক ট্যাবে লিখতেছি, কিন্তু আমি এই যে কলম দিয়ে লিখতেছি, কলম দিয়ে কিন্তু আমার গ্রাফিক ট্যাবের উপর যখন আমি পারপেন্ডিকুলারলি হিট করতেছি, তখন কিন্তু হচ্ছে গিয়ে এই দাগটা পড়তেছে, তাছাড়া কিন্তু দাগটা পড়তেছে না। এটা একটা এক্সাম্পল দিলাম। দ্বিতীয় এক্সাম্পল চিন্তা করেন যে আপনি দেয়াল রং করবেন বা পেইন্ট করবেন, আপনার পেইন্ট ব্রাশটা কিন্তু সেই তলের উপর লম্বভাবে চালাতে হবে, তাছাড়া কিন্তু আপনার পেইন্টিং হবে না, ওখানে পেইন্ট পড়বে না, ঠিক আছে? আপনি মনে করেন কোনো কারণে ধরে নিচ্ছেন যে আপনি হচ্ছে গিয়ে ধরেন কিছু কাটতে যাবেন, কোন একটা কিছু কেটে দুভাগ করবেন। সো যেই তলের উপর আপনি ছুরিটা চালাবেন সেই তলের উপর লম্ব হবে না চালালে কিন্তু আসলে কখনোই সেই তলের উপর আপনি ইমপ্রেসিস করতে পারবেন না, ইম্প্যাক্ট ফেলতে পারবেন না। সো অলওয়েজ এই জন্য মাথায় রাখবেন যে তল একটা ভেক্টর আছে। যেমন আপনি একটা জিনিস দেখেন, আমার হাতের তালু দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু আমার হাতের দুইটা তল আছে, একটা হচ্ছে এই যে উল্টা পিঠ আর একটা হচ্ছে তালু।
আপনি আমার হাতের তালু কখন দেখতে পাচ্ছেন? যখন আমার হাতের তালু থেকে আলোক রশ্মি লম্বভাবে আপনার চোখে গিয়ে পড়তেছে, তখনই কেবলমাত্র আপনি আমার হাতের তালু দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু অপর পিঠ দেখতে পাচ্ছেন না। আমি যখন অপর পিঠ আপনার সামনে ঘুরাই দিব, যখন আপনি দেখবেন, তখন আপনি আমার অপর পিঠ কেন দেখতে পাচ্ছেন? বিকজ আমার অপর পিঠ থেকে আলোটা আপনার চোখে লম্বভাবে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই আপনি আমার অপর পিঠে দেখতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু আপনি দেখতে পাবেন না। সো দিস ইজ হোয়াট ইট ইজ, যে তলের ভেক্টরটা সবসময় কি? তলের ভেক্টরটা হচ্ছে গিয়ে লম্ব। ঠিক আছে, তলের ভেক্টরটা সবসময় কি হবে? তলের উপর লম্ব থাকবে। ওকে, আচ্ছা, চমৎকার। সো এটাই হচ্ছে তল ভেক্টর। এবং যদি আমি চিন্তা করি যে এটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ, এক্স অক্ষের পরিমাপ, এটা যদি চিন্তা করি ওয়াই অক্ষের পরিমাপ, ঠিক আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি আমি ধনাত্মক দিক ধরে নেই, তাহলে এক্স ক্রস ওয়াই করলে আমি যে এরিয়াটা পাবো, এক্স ক্রস ওয়াই করলে আমি যে এরিয়াটা পাবো, সেই এরিয়াটা একটা ভেক্টর হবে। বুঝতে পারতেছেন? এবং এক্স ক্রস ওয়াই করলে আমরা জানি ডান হাতে স্ক্রু নিয়ম থেকে আমরা কি পাবো? এই এক্স ওয়াই তলের উপর লম্ব একটা ডিরেকশনে এই ভেক্টরটা পাবো। সো দিস ইজ বাই এটা তল ভেক্টর হিসেবে পরিচিত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জন্য তল ভেক্টর। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই পর্যন্ত, কোনো সমস্যা নাই। পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই, বিশেষ ভেক্টর। এবার কিছু স্পেশাল ভেক্টরের সংজ্ঞা পড়বো। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে গিয়ে শূন্য ভেক্টর নিয়ে যদি কথাবার্তা বলি, শূন্য ভেক্টর কি জিনিস? শূন্য ভেক্টর হচ্ছে গিয়ে, যদি ধরে নেই যে এই হচ্ছে F1 ভেক্টর, একটা বল কাজ করতেছে কোন একটা নির্দিষ্ট বস্তুর উপর। ঠিক আছে, ধরেন আমি এই বস্তুটাকে একটা তলের উপর রেখে দিয়েছি, এবং তলের উপর যদি রেখে দেই তাহলে হচ্ছে গিয়ে mg পরিমাণ ওজন আমরা জানি হচ্ছে তলের উপর কাজ করবে। এবং সেই তলটা যখন হচ্ছে গিয়ে খাড়া ঊর্ধ্বমুখী একটা প্রতিক্রিয়া বল দিবে, কাকে দিবে? বস্তুকে দিবে। ঠিক আছে, সো এখানে আমরা বলতে পারি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আর ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এমজি, আর ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এমজি। এখন ঘটনা হচ্ছে এই দুজন মিলে, এই দুজন মিলে একটা লব্ধি ক্রিয়েট করছে, যেই লব্ধির মানটা হচ্ছে শূন্য। কিন্তু শূন্য মানে এই যে তার ডিরেকশন নাই, এই কথাটা কিন্তু ঠিক না। ঠিক আছে, সো যেই ভেক্টরের মান শূন্য তাকে আমরা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে থাকবো। ঠিক আছে, তাই হচ্ছে গিয়ে আমরা এই জিনিসটা নাল ভেক্টর বলে থাকতেছি। সো নাল ভেক্টর জিনিসটা আসলে কিরকম? নাল ভেক্টর জিনিসটাকে আমরা আসলে কিভাবে এক্সপ্রেস করছি বা কিভাবে এক্সপ্লেইন করছি, সেই জিনিসটা একটু দেখেন প্লিজ কষ্ট করে। যেমন ধরেন আমার কাছে হচ্ছে গিয়ে কোনো একটা কারণে 200 টাকা আছে। আপনারা সংখ্যার সাথে সবাই পরিচিত হয়তো বা, এটাকে জিরো বিন্দু বললাম। ধরেন আমার কাছে 200 টাকা আছে, ধরেন আমার কাছে 200 টাকা আছে। আমি দোকানে গেলাম, এবং দোকানে গিয়ে আমি 200 টাকা দিয়ে ধরেন কিছু কলম এবং খাতা কিনলাম। 200 টাকা পুরোপুরি খরচ করে চলে আসলাম। তাহলে আমার কাছে এখন কত টাকা আছে? আমি আবারও বলছি, আমার কাছে শুরুতে 200 টাকা ছিল। আমি দোকানে গিয়েছি, দোকানে গিয়ে আমি 200 টাকা খরচ করেছি। 200 টাকা খরচ করার পর আমার কাছে এখন কত টাকা আছে? আমার কাছে 0 টাকা আছে, তাই না? আমার কাছে 0 টাকা আছে। কিন্তু এই যে শূন্যতে আমরা এসেছি, কোন দিক থেকে এসেছি? ডিক্রিজিং ওয়েতে না ইনক্রিজিং ওয়েতে? আমার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? আপনারা সবাই বুঝতে পারছেন, আমার সম্পত্তি খরচ হয়ে গেছে, আমার সম্পত্তি খরচ হয়ে গেছে। এন্ড দ্যাট ইজ বাই আমরা হচ্ছে গিয়ে 200 থেকে জিরোতে চলে আসছি। 200 থেকে কোথায় চলে আসছি? জিরোতে চলে আসছি। সো জিরোর কিন্তু ডিরেকশন আছে এখানে, আমি কোথা থেকে আসছি? পজিটিভ থেকে জিরোর দিকে আসছি। আবার এটা চিন্তা করতে পারেন যে আমার কোনো এক কারণে আমার এক বন্ধুর কাছ থেকে 200 টাকা ধার করতে হয়েছিল। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি আমার একটা বন্ধুর কাছে গিয়েছি, বলছি যে ভাইয়া আমাকে 200 টাকা ধার দাও, আমার 200 টাকা লাগবে। সো আমাকে 200 টাকা ধার দিল। ঠিক আছে, এবং দেখা গেল একদিন পরে আমি কোনোভাবে টাকা পয়সা উপার্জন করেছি, 200 টাকা আমার কাছে আবার এসেছে। আমি আমার বন্ধুর কাছে গিয়ে বললাম, তুমি তো 200 টাকা দিছিলে আমাকে, এই ধরো তোমাকে 200 টাকা ফেরত দিলাম। ঠিক আছে, তো আমি ধার অবস্থা থেকে যখন তাকে 200 টাকা ফেরত দিয়ে আবার জিরোতে চলে আসলাম, তখন কিন্তু আবার উন্নতি হয়েছে। মাইনাসের দিক থেকে আমরা জিরোতে এসেছি। সো জিরোকে যদি আমরা ডিরেকশনাল ওয়াইজ চিন্তা করতে যাই, আমি কিন্তু ডিরেকশন পাবো যে ধনাত্মক থেকে কমে শূন্য হয়েছে নাকি ঋণাত্মক থেকে বেড়ে শূন্য হয়েছে। সো দিস ইজ হাউ আমরা শূন্য ভেক্টর বা নাল ভেক্টরকে আসলে এক্সপ্রেস করবো। ঠিক আছে, এই যে ইনক্রিজিং এবং ডিক্রিজিং ব্যাপারটা, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আপনারা হয়তো বা ইয়ে করছেন, লিমিটে পড়েছেন এই ব্যাপারগুলো, হ্যাঁ তাই না? রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট। সো সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটাকে আসলে বর্ণনা করার চেষ্টা করছি। ওকে, আচ্ছা, এনিওয়েজ আমাকে একটু সময় দিতে হবে। আমি নড়ে চলে যাওয়ার জন্য হচ্ছে গিয়ে আমার হয়তো বা ইয়েটা গ্রিন স্ক্রিনটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এনিওয়েজ, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আচ্ছা, কমেন্ট অনেকেই করতে কমেন্ট হবে। করতেছেন, অনেকেই কমেন্ট জি জি ভাইয়া, করতেছেন। অপর ভাইয়া কমেন্ট করছেন যে ক্লাস পারফেক্ট চলছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ অপর ভাইয়া। আলহামদুলিল্লাহ। এবং অনেকেই বলছে যে একটু স্লো যাওয়ার জন্য, এবং ম্যাক্সিমাম অনেকে দেখলাম যে আবার কমেন্ট করেছে বিশেষ করে একটু তল ভেক্টরটা আরেকবার রিপিট করার জন্য বলতেছে অনেকেই।
সো যদি তল ভাইয়া সম্ভব ভেক্টরটা হয়। জি। হুম। আচ্ছা, এখানে সবার জন্য আমি একটু বলে নেই যে তল ভেক্টরটা হচ্ছে গিয়ে যখন আমরা ক্রস গুণন করব, আজকে ক্লাসে যদি করতে পারি তো করলাম, নেক্সট ক্লাসে যখনই আমরা তল ভেক্টর ক্রস গুণন করব, ক্রস গুণনের মধ্যে আমরা তল ভেক্টরটাকে আরো মানে সহজে এবং সিম্পলি বুঝাই দিব। ঠিক আছে, আজকে জাস্ট তো ওই যে এক্সপ্রেশন বোঝানোর জন্য আর কি। বাট হ্যাঁ, তল ভেক্টর সম্পর্কে যদি এতটুকু বলি যে হচ্ছে গিয়ে তল ভেক্টর ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দি সারফেস। তল ভেক্টর হচ্ছে সবসময় সেই তলের উপর লম্ব। যেই তল নিয়ে কথাবার্তা আমরা বলছি সেই তলের উপর সবসময় লম্ব। ঠিক আছে, ধরেন এই হচ্ছে গিয়ে আমি যেই তল নিয়ে কথা বলতেছি, আপনি এই তলের কোন পার্টটা দেখবেন, এই তলের কোন পার্টটা দেখবেন, কোন তলটা দেখবেন। ওপরে একটা তল আছে এবং নিচেও কিন্তু একটা তল আছে, তাই না? এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে নিচেও তল আছে, ও উল্টা সাইডেও কিন্তু আমি একটা তার সারফেস দেখবো। সো কোন সারফেসটা আমার চোখে আসবে, যেই সারফেস থেকে লাইট আলো লম্বভাবে আমার চোখে আসবে, সেই তলটাকেই আমি দেখবো, সেই তলটাই আলোকিত হবে আমাদের জন্য। ঠিক আছে, সো এই পারপেন্ডিকুলার ডিরেকশনটা হচ্ছে সবসময় তল ভেক্টরের ডিরেকশন, এবং এটাকে আমরা ইনশাল্লাহ যখন ক্রস গুণফল ব্যাপারটা পড়বো, ক্রস গুণফলের মধ্যে হচ্ছে গিয়ে আমরা এই ব্যাপারটা আরো ভালো মতো ব্যাখ্যা করবো বা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, অনেকে বলছেন পিডিএফটা চাচ্ছে। অবশ্যই তোমরা হচ্ছে ওই ওয়েব অ্যাপের মধ্যে তোমরা পিডিএফ এর শিটটা অবশ্যই পেয়ে যাবা। অনেকেই কমেন্ট করছে আলহামদুলিল্লাহ, অ্যামেজিং ক্লাস। অনেকে বলছে এক্সাম্পল গুলো, ফাতেমা বলছেন এক্সাম্পল গুলো অসাম। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ফাতেমা। আহ, এবং অনেকেই অপর ভাইয়া কমেন্ট করেছিলেন যে আমি কোন চ্যাপ্টারটা নিলে ভালো হবে। অপর ভাইয়া আর এই কমেন্টের রিপ্লাইয়ে ম্যাক্সিমাম বলেছেন যে সেমিকন্ডাক্টর। ইনশাল্লাহ আমরা অপর ভাইয়াকে সেমিকন্ডাক্টর ক্লাসে নিয়ে আসার চেষ্টা করব। সো তোমরা ক্লাসের আল্লাহ। মধ্যে ইন্টারেক্টিভ ক্লাস করার চেষ্টা করো, অপ্রয়োজনীয় কমেন্ট করবে না ইনশাল্লাহ। আর ক্লাস কেমন হচ্ছে কমেন্ট করে জানাও। যদি কোনো ধরনের ফিডব্যাক থাকে অবশ্যই, প্রশ্ন করার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর যদি কোনো ধরনের ফিডব্যাকের প্রয়োজন হয়, কোনো ধরনের অভিযোগ বা স্পেসিফিক কোনো প্রশ্ন যেটা কর্তৃপক্ষের নজরে আসা খুবই জরুরি, এরকম যদি হয় তাহলে তোমাদের অভিযোগের জন্য আলাদা একটা ফর্ম দেওয়া আছে। তোমরা সেই ফর্মের মধ্যে গিয়ে অভিযোগ বা তোমাদের যে কোনো ইনকোয়ারি তোমরা করতে পারবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই। না, আপাতত আর কোনো প্রশ্ন নেই। চমৎকার সবাই বলছে চমৎকার। নিউট্রনিয়ান মেকানিক্স, সবাই সবকিছু ভালো আছে। এক্সট্রা অর্ডিনারি ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক সবাইকে অনেক আছে। ধন্যবাদ। আমি চেষ্টা হ্যাঁ, করছি আসলে সবার জন্য একটা এক্সট্রা অর্ডিনারি ফিলিংস নিয়ে আসার জন্য, কারণ মানে শুধুমাত্র পড়ালাম কিন্তু হচ্ছে গিয়ে ওই ফিলিংসটা ওরকম সবার আসলো না, এটাও আমি আসলে চাচ্ছি না। সবাই একটু মজা করুক, বুঝুক জিনিসপত্রগুলো, এবং বাকি যে জিনিসপত্রগুলো আছে ওগুলো তো আলটিমেটলি আমরা ফিগার আউট করে ফেলতেই পারবো, তাই তো? আচ্ছা। আচ্ছা। মাহিনুর হ্যাঁ। রহমান কমেন্ট করেছেন টাকা উসুল, হোয়াট আ ক্লাস, পথ ফিজিক্স কেমিস্ট্রি। ঠিক আছে, থ্যাংক ইউ। অবশ্যই টাকা উসুল কেন, অনেক কিছুই হবে। জাস্ট ইনশাল্লাহ ওয়েট ইনশাল্লাহ। এন্ড সি। এটাই। অ্যান্ড অসাম ক্লাস সেমিকন্ডাক্টর, অপর ভাইয়াকে নিতে বলেছেন। অসাম ক্লাস, গ্রেট ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা ক্লাস করতে থাকো, এখানে কমেন্ট করলে হবে না, ক্লাসে মনোযোগ দিতে হবে। এটাই ক্লাসে আমি মনোযোগ শুরুতে এই দিয়ে। কথাটা বলেছিলাম সবাইকে যে ভাইয়া আপনারা যত কমেন্ট করতেছেন, দেখেন আমাকেও কমেন্ট পড়তে হবে, জুবাইর ভাইয়াকে কমেন্ট পড়তে হবে, আবার বাকিরা যারা যারা ক্লাস দেখছেন এই মুহূর্তে 4.9K ভিউয়ার্স, এই সবাই কিন্তু কমেন্ট পড়তেছে। এমন না যে আপনি একটা কমেন্ট করছেন শুধুমাত্র আমরাই পড়তেছি, সবাই পড়তেছে। তো আমার কথা হচ্ছে যে যারা যারা আসলে কমেন্ট পড়তেছেন তারা আমার ক্লাসটা কিন্তু ওই মোমেন্টে করতে পারতেছেন। আমি একটা কথা বলে গেছি, সেই কথাটা কিন্তু বাইপাস হয়ে যাচ্ছে। তো যারা যারা হচ্ছে কি অপ্রয়োজনীয় কথাবার্তা কমেন্ট করছেন, এই জিনিসটা একটু চিন্তা করে দেখেন যে আপনার একটা কমেন্টের জন্য হয়তোবা কারো 10 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য অ্যাটেনশন ব্রেক হচ্ছে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, বিকজ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমার জন্য যদি কারো কোনো ক্ষতি হয়, সো আল্লাহ মাফ করুক, মানে ওই যে কার্মা বলে একটা ব্যাপার আছে, ঠিক আছে? সো আমি সবার জন্য ব্যাপারটা বলছি যে একটু নিজেদেরকে সংযত করি, একটু নিজেদেরকে সংযত করি। ঠিক আছে, সো যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, অবশ্যই প্রশ্ন করবেন। ঠিক আছে, কিন্তু স্টিল আমি হচ্ছে গিয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো অপ্রয়োজনীয় কথাবার্তা গুলো প্লিজ একটু হচ্ছে গিয়ে জিনিসপত্রগুলোকে অ্যাভয়েড করে আসি। ঠিক আছে, আর আমরা হচ্ছে গিয়ে ক্লাসের মধ্যে অ্যাটেন্টিভ থাকি। আমার কোন কথাটা আপনি বুঝতে পারতেছেন না বা আমার কথাগুলো আসলে খাতায় তুলতে পারতেছেন কিনা, কারণ দেখেন আমি এখানে অনেকগুলা কথা কিন্তু মুখে বলে ফেলছি তল ভেক্টর বোঝানোর সময়, আমি কিন্তু লিখি নাই। হ্যাঁ, সো ওই কথাগুলো কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। আপনি না হলে ক্লাস করার পর অনেকে হয়তো চিন্তা করছেন যে না ক্লাস রেকর্ডেড থেকে যাবে, পরে দেখে বুঝে নিব, ওই দেখাটা কিন্তু আসলে হয় না। সো যতক্ষণ পর্যন্ত আপনি ক্লাসে অ্যাক্টিভ আছেন, আমি যা যা বলতেছি, আমি মুখ থেকে যা যা বের করতেছি লিখে ফেলেন না, কষ্ট নাই তো? আমি শুরুতে বলছিলাম খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসে লিখে ফেলেন। ঠিক আছে, আপনার ভাল লাগবে, বিশ্বাস করেন। যখন ক্লাস শেষ করার পর আপনি হচ্ছে গিয়ে এই করতেছেন, আপনার ভাল লাগবে যে আচ্ছা আজকে অনেক কিছু করছি, অনেক কিছু পড়ছি, দ্য অ্যামাউন্ট অফ রাইটিংস ইউ হ্যাভ, আপনার ভাল লাগবে। দ্যাটস ওয়াই বলতেছি, এগুলো অনেকগুলো ব্যাপারে আমরা অনেকদিন ধরে ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি,
আমি যদি এখন সবগুলো জিনিস এক্সপ্লেইন করতে যাই যে কেন কোন কথাটা বলতেছি, তাহলে আমার ক্লাস নেওয়া হবে না। অলরেডি অনেকে বলতেছেন যে ওনাদের কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। আমি তো এই ফিলিংসটা ভাইয়াদেরকে দিতে চাচ্ছি না। আপনি যেরকম হচ্ছে গিয়ে কোর্সটা একটা নির্দিষ্ট টাকায় পারচেজ করেছেন, যেই ভাইয়া এখন মানে কন্টিনিউয়াস ক্লাস চাচ্ছেন, উনিও কিন্তু আমাকে সেম টাকাই দিচ্ছেন। তো আমি কিন্তু তার হকটা আসলে নষ্ট করছি। আমি এটা করতে যাচ্ছি না, যে আপনাদের জন্য কোনো কারণে ব্রেক হয়েছে এবং অন্য কেউ সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আই ডু নট রিয়েলি ওয়ান্ট দ্যাট। প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই, যতগুলো রিলেভেন্ট প্রশ্ন আছে প্রশ্ন করেন, কিন্তু ভাইয়ারা প্লিজ অপ্রয়োজনীয় কথাবার্তাগুলো একটু কম বলি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলেন আমরা হচ্ছে গিয়ে এখন আবার ইয়ে করি। ভাইয়া, নাল ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নেই, সুনির্দিষ্ট দিক নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি ওই সিচুয়েশন বা ওই সিনারিওর উপর ডিপেন্ড করবে যে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কোন দিক থেকে আসছে বা কোন দিকে যাবে আলটিমেটলি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে এখানে আপনি ধরেন এখন বসছেন, আপনি চেয়ারের উপর বসে আছেন, বিছানার উপর বসে আছেন, বেঞ্চের উপর বসে আছেন, সোফায় বসে আছেন। আপনি যখন বসছেন, আপনার পুরো ওজনটা আগে তলের উপর বা সোফার উপর কাজ করেছে। তো আপনার ওজনটা ছিল নিম্নমুখী। এরপরে সোফা আপনাকে কি করেছে? একটা ঊর্ধ্বমুখী বিপরীত প্রতিক্রিয়া দিয়েছে। তারপরে আপনার এই ভেক্টরটা, মানে এই ভেক্টর সমষ্টি ওপরে এবং নিচের ভেক্টর সমষ্টি শূন্য হয়েছে, তাই না? তো এখানে যদি আমি বলি যে এই নাল ভেক্টরের ডিরেকশন কোনটা, এই নাল ভেক্টরের ডিরেকশনটা উপরের দিকে, কারণ আগে ক্রিয়াবল কাজ করছে, নিচের দিকে আগে এমজি ক্রিয়াবল কাজ করছে, এরপরে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল আসছে, সেই ক্রিয়াবলকে দ্বিতীয় ঊর্ধ্বমুখী ক্রিয়াবল এসে হচ্ছে নাকচ করেছে। সো আমরা কি বলতে পারি, ফার্স্ট নিচের দিকে একটা ফোর্স আসছে, সেই নিচের দিকের ফোর্সটাকে আমরা উপরের দিকে হচ্ছে গিয়ে বিপরীত প্রতিক্রিয়া বা অভিলম্বিক প্রতিক্রিয়া দ্বারা নাকচ করেছি, তারপর শূন্য হয়েছে। তাহলে শূন্য হওয়ার আগ মুহূর্তে কিভাবে এসেছে? ব্যাপারটা এরকম। আমি জানি না আপনারা অ্যামিবা পড়েছেন কিনা। অ্যামিবার ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে চলনের একটা ব্যাপার আছে বায়োলজিতে। হ্যাঁ, সো অ্যামিবা কখন কোন দিকে মুভমেন্ট করে ডিপেন্ড করে তার ক্ষণপদের উপর। ক্ষণপদ যেদিকে যাচ্ছে সেই দিকে তার মুভমেন্টের ডিরেকশন ধরা হয়। নাল ভেক্টরের ব্যাপারটা অনেকটা এরকম চিন্তা করে নিতে পারেন যে অ্যামিবার মতো কোনো নির্দিষ্ট দিক নাই, কোন দিকে যাচ্ছে, যেদিকে ক্ষণপদ সৃষ্টি হবে সেদিকেই যাবে। তার মানে কি, যেই দিক থেকে মানে বল এসে বা বেগ এসে ব্যাপারটাকে শূন্য করেছে সেই দিকেই তার নাল ভেক্টর হবে। নাল ভেক্টরের আগের মুহূর্তে ভেক্টরটা যেদিকে যাচ্ছিল সেই দিকে নাল ভেক্টরের ডিরেকশন হবে, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, চমৎকার। ভাইয়া সিচুয়েশন বেস তো বললাম যে আপনি হচ্ছে গিয়ে চেয়ারের উপর বসেছেন, চেয়ারের উপর আপনার ওজন পড়েছে, আর চেয়ার আপনাকে একটা বিপরীত প্রতিক্রিয়া দিয়েছে। তো ওজনের জন্য নিচের দিকে বল ছিল, বিপরীত প্রতিক্রিয়া উপরের দিকে উঠে সেই বলটাকে নাকচ করেছে। তার মানে নাল ভেক্টর যেটা হবে, এই যে আর প্লাস এম জি ইকুয়ালস টু 0, এটা আসলে কোন দিকে? তাহলে এটা উপরের দিকে। সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, আচ্ছা, চমৎকার। তাহলে হচ্ছে গিয়ে পরবর্তীতে আমরা চলে যাই। হাইড্রাতে তো ক্ষণপদ সৃষ্টি হয় না ভাইয়া, কে জানি আমাকে হাইড্রার কথা বলেছেন। হাইড্রাতে ক্ষণপদ সৃষ্টি হয় না। আচ্ছা যাই হোক, সঠিক আচ্ছা, ভেক্টর কি জিনিস? একজন জি প্রশ্ন ভাইয়া। করছেন যে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মাওয়া প্রমি দিক না থাকলে নাল ভেক্টরকে ভেক্টর কেন বলবো? দিক না থাকলে নাল ভেক্টরকে ভেক্টর কেন বলবো? চমৎকার প্রশ্ন ভাইয়া। তার কারণ হচ্ছে এটা একটা ভেক্টর লব্ধি। দুটো বলের, দুটো বেগের লব্ধি শূন্য। তো দুটো ভেক্টর রাশির লব্ধি অবশ্যই একটা ভেক্টর রাশি হবে। দুটো ভেক্টর রাশি যোগ করে একটা ভেক্টর রাশি পাওয়া যায়, দুটো ভেক্টর রাশি বিয়োগ করেও একটা ভেক্টর রাশি পাওয়া যায়। সেটা কখনো স্কেলার রাশি বলা যাবে না। আমরা কখনোই বলা হয় নাই নাল ভেক্টরের কোনো দিক নাই। বলা হয়েছে নাল ভেক্টরের দিক অবশ্যই আছে। ফার্স্ট অফ অল, নাল ভেক্টরের দিক অবশ্যই আছে। বলা হয়েছে সুনির্দিষ্ট দিক নাই, সুনির্দিষ্ট দিক নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে ভাইয়া, সিনারিওর উপর ডিপেন্ড করছে যে কিভাবে আসলে সে শূন্য হয়েছে। দেখতে হবে আমাদেরকে যে মাইনাস থেকে জিরোতে এসেছে না প্লাস থেকে জিরোতে এসেছে, মানে ধনাত্মক দিক থেকে শূন্যতে এসেছে না ঋণাত্মক দিক থেকে শূন্যতে এসেছে। যেই দিক থেকে সে শূন্যতে আসবে সেটাই তার ডিরেকশন। ধরো কোন একটা বল পজিটিভ দিকে আছে, তারপর সেটাকে আমি নেগেটিভ দিকে নিয়ে আসছি, তারপর জিরো করছি, তাহলে নেগেটিভ দিকে ওই জিরোটা। এই যে একটু আগে সেটাই আমি উদাহরণ দিচ্ছিলাম এখানে। ঠিক আছে, তো এই কথাটা খুবই খুবই ভুল যে শূন্য ভেক্টরের দিক নাই। বইয়ে বলা হয়েছে শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট দিক নাই, মানে নির্দিষ্ট দিক নাই। নির্দিষ্ট দিক নাই আর দিক নাই তো ভিন্ন কথা ভাইয়া, দুটোকে এক করে ফেললে হবে না আসলে। ঠিক আছে, আচ্ছা, চলেন পরবর্তী টপিকে চলে যাই। সঠিক ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য না, যে ভেক্টরের মান শূন্য না, তাকে আমি প্রপার ভেক্টর বলবো। ঠিক আছে, প্রপার ভেক্টর বা শূন্য ভেক্টর বলবো। এরপরে কি? এরপর হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। একক ভেক্টর খুবই সিম্পল একটা ব্যাপার। যদি আমি চিন্তা করি, আমার কাছে একটা ধারক রেখা এ
ভেক্টর আছে, যেই এ ভেক্টরকে আমরা হচ্ছে গিয়ে পি কিউ ধারক রেখার মাধ্যমে প্রকাশ করছি। পি কিউ ধারক রেখার মাধ্যমে আমরা একটা এ ভেক্টরকে প্রকাশ করছি। তাহলে সেই পি কিউ ধারক রেখা সম্পর্ক সম্বলিত যে ভেক্টর রাশিটি আছে, সেই ভেক্টর রাশিটির মান হবে কতটুকু? এ। শুধুমাত্র মান নিয়ে যদি কথা বলি সেটা হবে এ। এখন যদি আমি সেই ভেক্টর রাশিটিকে তার মান দিয়ে ভাগ করে দেই, তাহলে আমি কি পাবো? এমন একটা ভেক্টর রাশি পাবো যার মান 1। কোন একটা ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করে ফেললে আমি এমন একটা ভেক্টর রাশি পাবো যার মান হচ্ছে একক। অর্থাৎ যেই ভেক্টর রাশির মান একক তাকেই আমি বলবো হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যাব আয়ত একক ভেক্টর বা রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। আয়ত একক ভেক্টর জিনিসটা হচ্ছে গিয়ে কি, আমরা জানি ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় কার্টেসিয়ান তলে আমরা এক্স অক্ষ নিয়ে কাজ করি, আমরা হচ্ছে ওয়াই অক্ষ নিয়ে কাজ করি, এবং আমরা তার পাশাপাশি জেড অক্ষ নিয়ে কাজ করি। আপনারা যদি চিন্তা করেন আপনাদের যে কম্পিউটার মনিটর আছে বা মোবাইল স্ক্রিন আছে, তার একদম ডান দিকটা এক্স অক্ষ, সোজা উপরের দিকটা ওয়াই অক্ষ, তাহলে স্ক্রিন থেকে বাইরে বা স্ক্রিন থেকে ভেতরের দিকে যে ডিরেকশনটা আছে সেটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর কোনো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমরা যে সকল একক ভেক্টরের সাহায্য নেই সেগুলোকে যথাক্রমে বলা হয় আই। আই ক্যাপ এটা এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ সেটা ওয়াই অক্ষ বরাবর, এবং কে ক্যাপ সেটা জেড অক্ষ বরাবর। সো এই আই, জে এবং কে এদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। কারণ আই, জে, কে এর মাধ্যমে কোনো ভেক্টর রাশিকে প্রকাশ করলে আমরা ত্রিমাত্রিক কাঠামো ব্যবস্থা বা রেফারেন্স ফ্রেমের মধ্যে একটা ভেক্টরকে ভিজুয়ালাইজ করতে পারি। ঠিক আছে? ওকে। একক ভেক্টরের দিক কোন দিকে ভাইয়া? একক ভেক্টরের দিক হচ্ছে যেই দিকে আমাদের তার মাদার ভেক্টরটা ছিল সেই দিকে, এ ভেক্টরের দিকেই হবে। ঠিক আছে? যেহেতু এ ভেক্টরকে দেখেন, এই যে সমীকরণটা আমি আবারও লিখি যদি এখানে, হ্যাঁ, এ ভেক্টর ডিভাইডেড বাই এ ইজ ইকুয়ালস টু আমরা বলছি এ ক্যাপ, তাই না? সো এই সমীকরণের মধ্যে বাম পক্ষে একটাই মাত্র ভেক্টর রাশি আছে, বাম পক্ষে একটাই মাত্র ভেক্টর রাশি আছে। সেই ভেক্টর রাশি কোনটা? সেই ভেক্টর রাশি হচ্ছে আমাদের জন্য, আপনারা বুঝতে পারছেন, এ ভেক্টর। সো এই একক ভেক্টরের ডিরেকশনটা অবশ্যই কার দিকে হবে? এ ভেক্টরের দিকে হবে। এ ভেক্টর যেদিকে আছে সেই দিকে একক ভেক্টর নির্ণয় করেছি আমরা আসলে। ঠিক আছে? আচ্ছা, আরো একটু হচ্ছে গিয়ে স্লো যেতে বলছে, ভাই একক ভেক্টর কিছুই না, একক ভেক্টর হচ্ছে শুধুমাত্র যার মান 1। যার মান 1, সোজা কথা, যেই ভেক্টরের মান 1 তাকেই একক ভেক্টর বলবো। ওকে, যেই ভেক্টরের মান 1 তাকেই আমরা একক ভেক্টর বলবো। এরপর আয়ত একক ভেক্টর কি বলেছি? এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে ভেক্টর গুলো আছে সেই ভেক্টর গুলোর জন্য আমরা হচ্ছে একক ভেক্টর নিয়ে কথাবার্তা বলছি। ঠিক আছে? এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ নিয়ে যে হচ্ছে গিয়ে একক ভেক্টর গুলো আছে সেটাই। আচ্ছা, হ্যাঁ, আই তো এক্স অক্ষ বরাবর নিয়েছি ভাইয়া। এই যে আই এক্স অক্ষ বরাবর, জেড যে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এবং কে হচ্ছে জেড অক্ষ বরাবর। এখানে তো কোনো কনফিউশন নাই। ওকে, ঠিক আছে। একজন ভাইয়া বলছেন এরকম ক্লাস আশা করেন নাই, তাহলে হচ্ছে গিয়ে কিরকম ক্লাস আশা করছিলেন আমি আসলে জানি না। এনিওয়েজ, অবস্থান ভেক্টর নিয়ে যদি কথাবার্তা বলি, পজিশন ভেক্টর, ঘটনা হচ্ছে আমরা যেই ভেক্টরের মাধ্যমে কোনো বস্তুর অবস্থান বোঝাবো, আবারও বলছি, যেই ভেক্টরের মাধ্যমে কোনো বস্তুর অবস্থান বোঝাবো। আপনারা সবাই আশা করি প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেমের সাথে পরিচিত, তাই না? রেফারেন্স ফ্রেম কাকে বলে? যেই ফ্রেমের মাধ্যমে বা যেই কাঠামোর মাধ্যমে আমরা কোনো একটা ঘটনা বর্ণনা করব, পরিমাপ করব, সেই কাঠামোকে আমরা বলি রেফারেন্স ফ্রেম। একটা সিম্পল এক্সাম্পল দেই, আপনারা সবাই গ্রাফ আঁকছেন না ভাইয়া? আমি শিওর আপনারা সবাই গ্রাফ আঁকছেন। তো সেই গ্রাফের মধ্যে আমরা হচ্ছে গিয়ে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়েছি, তাই না? গ্রাফের মধ্যে আমরা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়েছি। সো এই হচ্ছে এক্স আর এই হচ্ছে ওয়াই অক্ষ। তো এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মিলে যে এক্স ওয়াই সমতল ক্রিয়েট করেছে, এক্স ওয়াই সমতল বানিয়েছে, সেই এক্স ওয়াই সমতলটাই হচ্ছে আমাদের জন্য রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো। এবং সেই প্রসঙ্গ কাঠামোর প্রসঙ্গ বিন্দু কোনটা? যেখানে এই দুটো অক্ষ পরস্পরকে ছেদ করেছে 0 0, সেটাই হচ্ছে আমাদের জন্য প্রসঙ্গ বিন্দু। এখন আমি যদি বলি যে এই কাঠামোতে একটা বিন্দু আছে, এ বিন্দু, তো এই এ বিন্দুকে আমি এই প্রসঙ্গ কাঠামোর রেসপেক্টে কিভাবে প্রকাশ করব? বলবো সেটা হচ্ছে ও এ ভেক্টর অবস্থানে আছে। আমি আবারও বলছি, এ বিন্দু যে একটা আছে, এই এক্স ওয়াই তলের মধ্যে এ বিন্দু আছে, সেই এ বিন্দুকে আমি কিভাবে বর্ণনা করব সবার কাছে? আমি বলবো যে ও এ অবস্থানে, ও এ অবস্থানে একটা বিন্দু আছে।
আমাদের এই যে হচ্ছে গিয়ে অবস্থান বা প্রসঙ্গ কাঠামো এক্স ওয়াই সমতল, সেই এক্স ওয়াই সমতলে ও এই অবস্থানে একটা বিন্দু আছে। সো দিস ইজ হাউ আমরা হচ্ছে কি অবস্থান ভেক্টরকে প্রকাশ করছি। এই অবস্থান ভেক্টরকে আমরা অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলে থাকি। আপনারা কিন্তু কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে ডিফারেন্স পড়েছেন, তাদের মধ্যে জিনিসপত্রগুলোকে পড়েছেন, ঠিক আছে? সো হচ্ছে গিয়ে সেই জিনিসপত্রগুলোকে আমরা হচ্ছে গিয়ে এভাবে কাজ করেছি যে এখানে বেসিক্যালি এই ব্যাসার্ধ ভেক্টরটাই হচ্ছে অবস্থান ভেক্টর হিসেবে, বা অবস্থান ভেক্টরকে আমরা বলবো ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা অনুযায়ী আর কমা থিটা আকারে প্রকাশ করা হয় না? তো সেই আর কমা থিটার রেসপেক্টে আর যেটা, সেই আর কেই আমরা বলেছি এখানে হচ্ছে গিয়ে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। এগুলো কিন্তু ভাইয়া বইয়ে আছে, বইয়ের সংজ্ঞাগুলো আছে। এই সংজ্ঞাগুলো হচ্ছে গিয়ে একটু ইয়ে করবেন, বই থেকে পড়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার চলে যাবো আমরা সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। সরণ ভেক্টর কি জিনিস? সরণ ভেক্টর হচ্ছে ভাইয়া, আমরা বলবো সরণ ভেক্টরকে হচ্ছে, ধরেন কোন একটা নির্দিষ্ট মুহূর্তে টি ইকুয়ালস টু জিরোতে, কোন একটা নির্দিষ্ট মুহূর্তে আপনারা ধরেন এ অবস্থানে ছিলেন, ঠিক আছে? এবং কিছুক্ষণ সময় পর আপনারা বি অবস্থানে আসলেন। টি ইজ ইকুয়ালস টু টি সেকেন্ড সময় আপনারা কোথায় আসলেন? বি অবস্থানে আসলেন। কিছুক্ষণ আগে আপনারা এ অবস্থানে ছিলেন, এখন আপনারা ধরেন বি অবস্থানে আসছেন। তাহলে এ থেকে বি অবস্থানে যে আপনি আসছেন, এটাকে আপনি যখন বর্ণনা করবেন, সেখানে আপনাকে বলতে হবে আপনার এ অবস্থানটা হচ্ছে আদি অবস্থান, এ অবস্থানটা হচ্ছে আদি অবস্থান, আর বি অবস্থাটা হচ্ছে আপনার জন্য কি? শেষ অবস্থান। তাহলে সরণকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করছি? গতিবিদ্যায় সংজ্ঞাটা পড়েছিলাম যে কোন বস্তুর মধ্যে বা নির্দিষ্ট দিকে তার অতিক্রান্ত নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকেই আমরা বলি সরণ। তাহলে এই অবস্থানের পরিবর্তন, এস কে আমরা কি বলবো? নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন, নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন, নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন, উইচ ইজ আমি কি বলবো? শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান, শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান। এটাই হচ্ছে ভাইয়া সরণ ভেক্টর, ঠিক আছে? শেষ অবস্থান এবং আদি অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব, শেষ অবস্থান এবং আদি অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব, সেটা হচ্ছে আমাদের সরণ ভেক্টরের মান। আর সরণ ভেক্টরের দিকটা কোন দিকে হবে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। আপনি বাসা থেকে মুদির দোকানে গেছেন, তাহলে আপনার জন্য সরণ কতটুকু হয়েছে? আপনার বাসা থেকে মুদির দোকানের লম্ব দূরত্ব, আর কোথায় কোথায় গেছেন? বাসা থেকে মুদির দোকানে গেছেন, ঠিক আছে? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের জন্য সরণ ভেক্টর। ভাইয়া, সংজ্ঞাগুলো বইয়ে আছে, আপনারা হচ্ছে গিয়ে বই থেকে সংজ্ঞাগুলো কিন্তু দেখে নিতে পারবেন চাইলে, ঠিক আছে? কিন্তু হচ্ছে গিয়ে আমি যদি এখন আপনাদেরকে সবকিছু এত ডিটেলস এ সংজ্ঞা সহ বলতে যাই, আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা কিন্তু ভাইয়া ফুল একাডেমিক কোর্স আমরা করছি না, এটা আমরা ক্র্যাশ কোর্স করছি। এবং আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে আমাদের হাতে মাত্র 5 মাস আছে, 5 মাস পরে আমাদের পরীক্ষা আছে। আমরা আপনাদেরকে পড়ানোর চেষ্টা করছি। আপনারা যদি হচ্ছে গিয়ে আরো স্লো চান, সেক্ষেত্রে আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে, আমরা সিলেবাস শেষ করতে পারবো না। তো আপনারা যতটুকু সময় নিয়ে কমেন্ট করছেন আরো স্লো যান, আরো স্লো যান, হাজার হাজার কমেন্ট দেখতে পাচ্ছি, এইটুকু সময়ে আপনারা একটু ক্লাসে এঙ্গেজ থাকেন, ক্লাসে বোঝার চেষ্টা করেন। বা আপনারা হয়তো জানতেন যে আজকে ভেক্টর পড়াবো আমি, তাই না জুবাইর? ওদেরকে ইয়ে দেওয়া হয়েছিল না, রুটিন দিয়ে দেওয়া হয়েছিল না জি জুবাইর জি ভাইয়া? জি তো আপনারা কিন্তু চাইলে বইটা বাসা থেকে একটু পড়ে আসতে পারতেন, যে ঠিক আছে ভাইয়া যেহেতু আজকে বলেছে যে ভেক্টর চ্যাপ্টারটা পড়ানো হবে, তো আপনারা কিন্তু সেটা পড়াতে পারতেন। প্রোঅ্যাক্টিভনেস দেখাতে হবে ভাইয়া। মানে আমরা তো পরীক্ষা দিব না আপনাদের জন্য, আমরা তো আপনাদেরকে পরীক্ষার প্রশ্ন গিলাই দিব না, এটা কখনোই সম্ভব না। আমরা আপনাদেরকে রাস্তা দেখাই দিব যে এই রাস্তা দিয়ে যান। এখন সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি আপনারা আমাদেরকে বাধা দেন এভাবে বারবার করে, ভাই এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, ঠিক আছে? সো এরপর থেকে রিকোয়েস্ট করবো, আজকে যেহেতু প্রথম ক্লাস, কোনো সমস্যা নাই, আমার আগামীকালকেই আবার পদার্থবিজ্ঞান ক্লাস আছে। আগামীকালকে ক্লাসে আসার আগে অবশ্যই অবশ্যই কালকে ক্লাসে যা পড়ানো হবে সেইটার রুটিন দেখে অতটুকু পর্যন্ত অবশ্যই একটু পড়ে আসবেন। যেই চ্যাপ্টারটার নাম উল্লেখ থাকবে সেই চ্যাপ্টারটা একবার হলেও রিডিং দিয়ে আসবেন প্লিজ, এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি। আদারওয়াইজ ভাইয়া, আমরা যে একটা টার্গেট নিয়েছি আপনাদেরকে এইচএসসি পরীক্ষায় ভালো করাবো, তারপর আপনাদেরকে অ্যাডমিশন টেস্টে ভালো করাবো, সেটা আমরা ফুলফিল করতে পারবো না, ঠিক আছে? আপনাদেরকে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে এখানে, বিকজ ইটস আ টু ওয়ে রোড। টিচার একা কিছু করতে পারে না যদি স্টুডেন্টরা তার কথা না শুনে। সো এই জন্য আপনাদেরকে কিছু বলতে হবে ভাইয়া, আপনাদেরকে সাহায্য করতে হবে প্লিজ। এই জিনিসটা হচ্ছে গিয়ে অনেকেই কিন্তু বলছেন যে এভরিথিং ইজ পারফেক্ট, বেশ গুটি কিছু মানুষজন আমাকে বলছেন যে হচ্ছে কি পারফেক্ট, বাট ম্যাক্সিমাম বলছেন সবকিছু পারফেক্ট। সো আপনারা যারা মানিয়ে নিতে পারছেন না, আমার মনে হয় এটা আপনাদেরও ফল্ট না, আপনারা অনেকদিন ধরে বই ধরেননি, পড়তে বসতে পারেননি, কোনো সমস্যা নাই। এর পরের ক্লাস থেকে প্লিজ অবশ্যই বই নিয়ে আসবেন, বই পড়বেন, বই পড়ে আসবেন,
ঠিক আছে? এবং ক্লাসের পাশাপাশি আমি যখন ক্লাস নিচ্ছি আপনি বই খুলেন না, এখন বই খুলেন, বই খুলে সরণ ভেক্টর দেখেন, আপনি তো বুঝতে পারবেন জিনিসপত্রগুলো, ছবিগুলো দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু প্লিজ ভাইয়া সাহায্য করতে হবে, না হলে কিন্তু ভাইয়া আমি ক্লাস নেওয়ার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলতেছি, ঠিক আছে? এটা আমি চাই না যে আমি আপনাদের খুবই এক্সাইটেড ছিলাম, ঠিক বিশ্বাস করেন আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমি এইচএসসি ক্র্যাশ কোর্সে এতগুলো বাচ্চা কাচ্চাকে পড়াবো, ঠিক আছে, এতগুলো বাচ্চা কাচ্চাকে দিক নির্দেশনা দিব, কিন্তু আপনারা যদি আমাকে সাহায্য না করেন ভাই আমার খুবই খুবই মন খারাপ হয়ে যাবে। প্লিজ এইটুকু সাহায্য করেন একটু। পরবর্তী আমি টপিকে চলে যাই, অনেক কথাবার্তা বলতে হচ্ছে হ্যাঁ, আপনাদেরকে আমি জি ভাইয়া বলেন না। কেউ 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 প্রশ্ন করতেছে যে অবস্থান ভেক্টর আর ব্যাসার্ধ ভেক্টরের মধ্যে কোনো পার্থক্য আছে, যেমন না 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 আহ না, ভেক্টর এবং ব্যাসার্ধ ভেক্টরের মধ্যে কোনো পার্থক্য নাই, দুটো একই জিনিস, দুটোকে দুই নামে রাখা হয় ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে, বাট দুটো একই জিনিস আলটিমেটলি। আচ্ছা, অনেকে বলতেছেন যে পিডিএফটা গ্রুপে দিলে ভালো হয়। আসলে গ্রুপে দেওয়ার থেকে আপনাদের যে ওয়েব অ্যাপে যে অ্যাক্সেসটা দেওয়া হয়েছে সেখানে লেকচার শিট নামে একটা অপশন আছে, সেই লেকচার শিটে গেলেই এইটার পিডিএফটা পেয়ে যাবেন। এক্স্যাক্টলি ভাইয়া, ওই যে বলেছিলাম শুরুতে ক্লাসে আমাদের যে টেকনোলজির সাথে আমাদেরকে কিন্তু খাপ খাইয়ে চলতে হবে, ঠিক আছে? তো সবকিছু কিন্তু এক জায়গায় ডাম্প করা উচিত না, মানে এটা কিন্তু আমাদের ফাইল ম্যানেজমেন্টের জন্য খারাপ, এবং আপনাদের জন্য এই এই প্র্যাকটিসটা খারাপ, এই প্র্যাকটিসটা উচিত না আপনাদেরও করা, ঠিক আছে? যেখানে যেই ডেজিগনেটেড জায়গাটা আছে সেই ডেজিগনেটেড জায়গাতে গিয়ে আমরা হচ্ছে গিয়ে জিনিসপত্র এক্সট্রাক্ট করব। তো যেখানে আপনাদের ওয়েব অ্যাপ আছে সেই ওয়েব অ্যাপের মধ্যে যে জায়গায় লেকচার শিট আছে সেখান থেকে একটু কষ্ট করে নামিয়ে নিন। আর জুবাইর, একটু দেখো তো, অনেকে হয়তো বলছেন যে তারা ওয়েব অ্যাপে অ্যাক্সেস পাচ্ছেন না, ওদের জন্য নিশ্চয়ই কোনো না কোনো একটা এক্সেল বা একটা স্প্রেডশিট আছে না যেখানে ওরা প্রবলেম সাবমিট করতে পারবে কোনো হ্যাঁ ঝামেলা হ্যাঁ হলে? হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, আমি so এই ওই জিনিসটা জিনিসটা একটু দেখা কমিউনিকেট হতো। করে দিও, জি জি। একটু একটু কমিউনিকেট করে দিও, তাহলে হচ্ছে কি ইনশাল্লাহ খুব ভালো হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অনেকে পদ্ধতি আমাকে কোনো প্রশ্ন করছেন ভাইয়া কোন বই ফলো করবো, ভাইয়া সবগুলা বই ফলো করলে খুব ভালো, বাট লিস্ট হচ্ছে গিয়ে দুটো বা তিনটা বই, বাজারের যে কোনো দুটো বা তিনটা বই ফলো করা উচিত আমি মনে করি। হ্যাঁ জুবাইর, কি বলতে গেছিলেন বলো না ভাইয়া, আমি সরি তোমাকে অনেকে বলতেছে যে গ্রুপে দেওয়ার জন্য আসলে তোমাদের ফেসবুকটা হচ্ছে অনেক বেশি ডিস্ট্রাকশনের একটা জায়গা, এখানে ডিস্ট্রাক্টেড হওয়ার এটাই পসিবিলিটি অনেক বেশি। এই কারণে তোমাদের জন্য স্পেশালি ওয়েব অ্যাপ বানানো হয়েছে। সো এই এই ওয়েব অ্যাপ নিয়ে প্রতিনিয়ত নিরন্তর ভাবে একটা টিম কাজ করে যাচ্ছে এই ওয়েব অ্যাপটিকে ডেভেলপ করার জন্য। সো তোমাদের যে কোনো ধরনের প্রবলেম এই ওয়েব অ্যাপ নিয়ে থাকলে অবশ্যই তোমাদের জন্য যে নির্ধারিত ফর্মটি আছে সেখানে তোমরা জানাতে পারো। কিউএনএ আছে, সেখানে তোমরা প্রশ্ন সাবমিট করতে পারো। অবশ্যই ক্লাসে আসার আগে যত কিউএনএ হবে, যত প্রশ্ন সাবমিট করা হবে, তত ভাইয়া আরো বেশি ক্লাস করাতে এনার্জেটিক ফিল করবেন। সো যদি কেউ প্রশ্ন থাকে, সেটা সবচেয়ে ভালো হয় যে ফর্মের মধ্যে প্রশ্নটা সাবমিট করা, তাহলে এক্স্যাক্টলি। সেটি স্পেসিফিকলি আমরা ভাইয়া সেটি অ্যান্সার রেডি করে নিয়ে সেখানে করতে পারবেন। এবং এখানে কিন্তু অনেক হ্যাঁ, অনেক একটা হিউজ কমেন্ট বক্স তৈরি হয়ে গেছে। এখানে কার কমেন্ট কমেন্ট পড়বো কার কমেন্ট পড়বো না, যেহেতু আমরা মানুষ, আমরা এটা মেশিন না। খুবই, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এটাই, কারণ 4,500 মানুষজন দেখতে পাচ্ছে এখন জি আমাদেরকে, জি জি। আর মানে ক্লাসেও 5.1 5.2 কে ভিউয়ার ছিল। সো এখন আহ ঘটনা হচ্ছে এতগুলো মানুষজনের তো আসলে ক্লাব যদি কমেন্ট আমরা বাছাই করতে যাই, এখানে এক একজন, এই যে অনেকে বলছেন লেকচার শিট ওপেন হয় না কেন, ভাইয়া এটা বুঝতে হবে আমি ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করব, পিডিএফ বাড়াবো, তারপর ওটা ওয়েব অ্যাপে যাবে। এখনই তো আপনি লেকচার শিট পাবেন না, আপনি এখন কিভাবে লেকচার শিট পাবেন? বিকজ আমি তো সামনের স্লাইডগুলোতে এখন কিছু লিখিই নাই, সমান ভেক্টরে কি আছে লিখি নাই, বিপরীত ভেক্টরে কি আছে লিখি নাই। তো যদি না লিখে আপনি এগুলো কেমনে পাবেন? ব্যাপারটা বুঝতে পারছেন না? তো একটু ধৈর্য ধরেন না, একটু ওয়েট করেন না, একটু ওয়েট করেন, ক্লাসটা শেষ হোক, পেয়ে যাবেন। কন্টিনিউ করতে চাচ্ছি ভাইয়া, আমি তো পড়াইতেই চাচ্ছি সেই শুরু থেকে, কিন্তু আপনাদের এই কমেন্ট ডিস্ট্রাকশনের জন্য পড়াতে পারছি না রে ভাই। আচ্ছা জুবাইর ভাই, আপনি বলেন না, কিছু বলা থাকলে বলেন, না আমি শুরু আচ্ছা করে ঠিক দিব। আছে, আমি কমেন্ট সেকশনটা আমি দেখতেছি, আপনি কন্টিনিউয়াসলি ইয়ে করতে পারেন। আমি যদি কোনো কমেন্ট পড়ার প্রয়োজন হয় আমি আপনাকে নক দিয়ে বলবো, সমস্যা নেই। আপনি ঠিক ক্লাস আছে, না আমি কন্টিনিউ আমি করুন। আমি এই জন্য মানে আজকে এই প্যারাটা এই জন্য নিলাম, বিকজ আমার পরে আবার সায়াম আসবে ম্যাথ ক্লাস নিতে, ওর ক্লাসে দেখা যাবে এই ছেলে পেলে গুলো সেরকম বিরক্ত করতেছে, আমি এটা চাচ্ছি না, বুঝতে পারছো? তো দিস ইজ ওকে। আমি সবাইকে আমি আমার জায়গা থেকে বলে দিলাম যে এত এত স্প্যামিং যদি করো, তাহলে আমরা যারা টিচার আছি আমরা কিন্তু আসলে খুবই প্যারা ফিল করি তখন, ঠিক আছে? সো আমি চাই না অ্যাটলিস্ট সায়াম ভাইয়ের কাছে এরকম না হয়, প্লিজ। সায়াম ভাই আমার খুবই আদরের একজন কলিগ, ঠিক আছে? অপারও আমার খুব আদরের কলিগ, বা এই যে ইয়ে আরমান, তারপর মাসুদ স্যার আসবেন ইংরেজিতে, তারপর মুনজারিন আসবে, তারপর হচ্ছে গিয়ে আরো বেশ কিছু কোয়ালিফাইড টিচার আসবে। আমি চাই না, আমি আজকে সব প্যারা নিতে রাজি আছি, বাট আমার আর কোনো কলিগ, প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, অন্য কোনো কলিগি ক্লাসে এভাবে আপনারা স্প্যামিং করেন না, প্লিজ। একটু ক্লাসে মনোযোগ দিতে আসেন, এবং একটু পরে ম্যাথ ক্লাস শুরু হওয়ার আগে 10 মিনিট সময় পাইলেও ভাইয়া আজকে যে জিনিসটা পড়াবেন ম্যাথে সেটা পড়ে আসেন। আমি সবাই এখন যারা যারা ক্লাস করছেন সবাই প্লিজ এই জিনিসটা করেন, প্লিজ আমার কথা শুনেন, আমাদের কথা শুনেন, দেখবেন অনেক চমৎকার একটা রেজাল্ট আসবে। এনিওয়েজ চলেন শুরু করি। এরপরে সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টর, যদিও এটা আমাদের সিলেবাসে নাই, বাট সমান ভেক্টরের সংজ্ঞা আপনারা দেখছেন বইয়েও আছে। তিনটা জিনিস, এক হচ্ছে গিয়ে যে ধারক রেখাগুলো আছে সেই ধারক রেখাগুলা দৈর্ঘ্য, ধারক রেখাগুলোর দৈর্ঘ্য
সমান হবে, ঠিক আছে, এবং দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান। দ্বিতীয়ত বলবো হচ্ছে গিয়ে তাদের যে হচ্ছে গিয়ে কি বলে এটাকে, ধারক রেখাগুলোর দৈর্ঘ্য সমান, তারপর তারা সমান্তরাল ধারক রেখা হবে, সমান্তরাল ধারক রেখা হবে। তৃতীয়ত, তৃতীয়ত কি হবে, তৃতীয়ত হবে হচ্ছে গিয়ে একই দিকে হতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে সমান ভেক্টর। ওকে, তাহলে আমরা বলবো হচ্ছে গিয়ে সমান ভেক্টর। এরপর হচ্ছে গিয়ে বিপরীত ভেক্টর কি, স্বাধীন ভেক্টর কি, এই জিনিসগুলো আপনারা প্লিজ একটু কষ্ট করে বই থেকে পড়ে নিন। এগুলো আমি আসলে এখন কথা বলতে যাচ্ছি না এগুলো নিয়ে, ঠিক আছে, কারণ এগুলো নিয়ে কথা বলতে, এগুলো খুবই সিম্পল সংজ্ঞা, একবার পড়লেই বুঝতে পারবেন, না পারলে আমাদেরকে Q&A সেকশনে মেনশন করে জানিয়ে দিয়েন, ঠিক আছে, আমি ইনশাল্লাহ এই জিনিসগুলোকে ঠিক করে দিব, ঠিক আছে। সো এরপর হচ্ছে গিয়ে আমরা চলে যাব হচ্ছে গিয়ে ভেক্টর রাশির জ্যামিতিক যোজন, জিওমেট্রিক্যাল রুলস অফ ভেক্টর অ্যাডিশন নিয়ে। ওকে, আচ্ছা, সো ভেক্টর রাশির জ্যামিতিক যোজন বা জিওমেট্রিক্যাল রুলস অফ ভেক্টর অ্যাডিশন, এখানে এসটা এক্সট্রা চলে আসছে। সো ফার্স্টে আমরা দেখবো ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল নিয়ে। সবাই একটু ফোকাস করেন, আমি ত্রিভুজ সূত্রটা খুবই সিম্পলি আপনাদের জন্য বোঝানোর চেষ্টা করব। চিন্তা করেন, আপনি আপনার বাসার গেট দিয়ে বের হয়েছেন, বের হয়ে আপনি এ বিন্দুতে আছেন। ধরেন আপনি আপনার বাসার গেট দিয়ে বের হয়েছেন, বের হয়ে আপনি এ বিন্দুতে আছেন, এবং এ বিন্দু থেকে আপনি হচ্ছে গিয়ে কি করছেন, ধরেন আপনি বি বিন্দুতে আসছেন, কারণ আপনি দেখছেন আপনার বাসার সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা এ থেকে বি বিন্দু পর্যন্ত গেছে, আপনি পুরো রাস্তা হেঁটে চলে আসছেন, এবং তারপর আপনি দেখছেন বি বিন্দুতে এসে আপনার বাসার সামনে সেই মেইন রোডটি এরকম একটা নির্দিষ্ট দিকে বাঁক নিয়েছে, এবং বাঁক নেওয়ার পর আপনি দেখলেন সি বিন্দুতে একটা মুদির দোকান আছে, এবং আপনার অ্যাকচুয়াল লক্ষ্য ছিল সেই মুদির দোকানে যাওয়া, মুদির দোকানে পৌঁছা। তো আপনি এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছেন, তারপর আপনি বি বিন্দুতে এসে টার্ন নিয়ে সি বিন্দুতে গিয়েছেন, দিস ইজ হোয়াট ইউ ডিড, ঠিক আছে। আচ্ছা, যদি তাই হয় এখন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কিন্তু যাত্রা শুরু করেছিলেন এ বিন্দুতে এবং সি বিন্দুতে এসেছেন একটা নির্দিষ্ট সময় পরে। এখন আপনি দোকানে গিয়ে আপনি বাসায় ফোন দিলেন আপনার মাকে যে আম্মা আমি তো দোকানে আসছি, বাসায় কিছু লাগবে কিনা। তো আম্মাকে জিজ্ঞাসা, আম্মা আপনাকে উত্তর দিল যে তুমি দোকানে কখন গেছো, আমাকে তো বলো নাই। তো আপনার মা কি ইনফরমেশন পেয়েছে, আপনি দোকানে গেছেন, আপনি বাসা থেকে গেছেন কোথায়, দোকানে, আপনি এ থেকে কোথায় গেছেন, সি বিন্দুতে। তাহলে আপনার রেজাল্টেন্টটা কি, এসি, আপনার রেজাল্টেন্ট হচ্ছে এসি। এটাই ত্রিভুজ সূত্র। একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর, এখানে দুটি সন্নিহিত বাহু কে কে, এবি এবং বিসি। একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি একই জাতীয় ভেক্টর রাশিকে, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে দুটি একই জাতীয় ভেক্টর রাশি থেকে, আমরা কিন্তু ভেক্টর রাশির ধর্ম বা বৈশিষ্ট্য বলে এসেছি, দুটি একই জাতীয় ভেক্টর রাশিকে, ঠিক আছে, দুটি একই জাতীয় ভেক্টর রাশিকে তিন ভাবে প্রকাশ করার কথা বলা হচ্ছে। প্রথমত বলা হচ্ছে মানে, প্রথমত না, দ্বিতীয়ত, দ্বিতীয়ত বলা হচ্ছে মানে, তৃতীয়ত বলা হচ্ছে দিকে, এবং চতুর্থত বলা হচ্ছে ক্রমে। বলা হয়েছে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি একই জাতীয় ভেক্টর রাশিকে মানে, দিকে এবং ক্রমে। মান মানে কি, বাহুর দৈর্ঘ্য, দিক মানে কি, আদি থেকে শেষ বিন্দুর দিকে। ক্রম বলতে কি বোঝায়, ক্রম বলতে কি বোঝায়, ক্রমকে আমরা ইংরেজিতে বলি অর্ডার বা সিকোয়েন্স, ঠিক আছে। ক্রম বলতে হচ্ছে কি, আমরা বলতেছি অর্ডার বা সিকোয়েন্স। একজন প্রশ্ন করেছেন টি কি জিনিস, টি হচ্ছে ভাই গতিকাল, গতিকাল, গতিকাল। আচ্ছা যাই হোক, তো ক্রম বা সিকোয়েন্স বা অর্ডার, এই অর্ডার জিনিসটা কি, খেয়াল করে দেখেন, আপনি বাসা থেকে বের হয়েছেন, বের হয়ে আপনি এ বিন্দুতে আছেন, এ বিন্দু থেকে আপনি বি বিন্দুতে না আসা পর্যন্ত আপনি বি থেকে সি তে যেতে পারবেন না। আপনার আগে এ থেকে বি তে আসতে হবে, তারপর আপনি বি থেকে সি তে গিয়ে পৌঁছাবেন, ঠিক আছে, আপনি আগে এ থেকে বি তে আসবেন, তারপর বি থেকে সি তে গিয়ে পৌঁছাবেন। সো এইখানে বি যে বিন্দুটা আছে, সেই বি বিন্দুতে একটা ট্রানজিশন দিচ্ছে আপনাকে, আপনাকে বুঝিয়ে দিচ্ছে আপনি কোত্থেকে কোথায় যাবেন, ঠিক আছে, বি বিন্দু আপনাকে বুঝিয়ে দিচ্ছে আপনি কোত্থেকে কোথায় যাবেন। এই জন্য বি বিন্দুকে বলবো আমরা ক্রম নির্দেশক বিন্দু। কি বলবো আমরা এটাকে, ক্রম নির্দেশক বিন্দু। যেই বিন্দুটা ক্রম বুঝাই দিচ্ছে, ক্রম বুঝাই দিচ্ছে, কেমনে ক্রম বুঝাই দিচ্ছে ভাইয়া, যে এ থেকে বি তে আপনি আসছেন, দিস ইজ ওয়াই প্রথম ভেক্টর হচ্ছে এ বি, প্লাস আপনি কোথায় গেছেন, পরে বি থেকে সি তে গেছেন, বিসি। দেখেন প্রথম ভেক্টরের যেটা আদি বিন্দু, আমাদের এখানে প্রথম ভেক্টরের যেটা আদি বিন্দু, সেটাই হচ্ছে গিয়ে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু। প্রথম ভেক্টরের সরি, উল্টা বলতেছি, প্রথম ভেক্টরের জন্য যেটা শীর্ষবিন্দু সেটা আমাদের দ্বিতীয় ভেক্টর এর জন্য আদি বিন্দু। প্রথমটা শেষ হয়েছে, দ্বিতীয়টা শুরু হয়েছে, তাই মিন করতেছেন এখানে। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য ক্রম।
এবি প্লাস বিসি ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য বলেছে ভেক্টর এসি, প্রথমটার প্রথম থেকে শেষটার শেষ, প্রথম ভেক্টরের প্রথম থেকে শেষটার শেষ পর্যন্ত আমাদের লব্ধি বা তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর রাশির লব্ধির মান এবং দিক প্রকাশ করেন। ঠিক আছে, আমি আবারও বলছি, একটি ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি একই জাতীয় ভেক্টর রাশিকে মানে, দিকে এবং ক্রমে যদি প্রকাশ করা হয়, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধির মান এবং দিক প্রকাশ করবে। এবার চলে যাব হচ্ছে গিয়ে আমরা এই ত্রিভুজ সূত্রের যে সমীকরণটা দেখলাম একটু আগে, সমীকরণটা কিরকম দেখলাম আমরা, এ বি প্লাস বিসি ইজ ইকুয়ালস টু হচ্ছে এসি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্রের জন্য সমীকরণ, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এবং মাথায় রাখবেন ত্রিভুজ সূত্র শুধুমাত্র দুটি ভেক্টরের লব্ধি দেয়, দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি কিন্তু ত্রিভুজ সূত্র দেয় না। তাহলে ত্রিভুজ সূত্র কি দিচ্ছে, মাত্র দুটি ভেক্টরের লব্ধি আমাদের কাছে হচ্ছে গিয়ে দিচ্ছে, ভেক্টরের লব্ধি দিচ্ছে। কে কে আমাদের উপাংশ, এখানে এবি হচ্ছে একটা উপাংশ এবং বিসি হচ্ছে অন্য একটি উপাংশ। আমি যদি এবি ভেক্টরকে বলি পি ভেক্টর, বিসি ভেক্টরকে যদি আমি বলি কিউ ভেক্টর, এবং লব্ধি রেজাল্টেন্ট যদি হয় আর ভেক্টর, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি, আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে আর। এখানে পি এবং কিউ এরা উপাংশ এবং আর হচ্ছে আমাদের জন্য এখানে লব্ধি বা রেজাল্টেন্ট। ঠিক আছে, আচ্ছা চমৎকার। এরপরে হচ্ছে গিয়ে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব হচ্ছে বহুভুজ সূত্রে। কেন বহুভুজ সূত্র শিখতে হবে আমাদেরকে, কারণ হচ্ছে গিয়ে আমরা ত্রিভুজ সূত্রে কি দেখে এসেছি, ত্রিভুজ সূত্র দেখে এসেছি আমরা যে শুধুমাত্র দুটি ভেক্টরের লব্ধি, এখানে বলে এসেছি শুধুমাত্র দুটি ভেক্টরের লব্ধি ত্রিভুজ সূত্রে পাচ্ছি, কিন্তু বহুভুজ সূত্রে এসে আমরা দুই এর অধিক ভেক্টরের লব্ধি, দুই এর অধিক ভেক্টরের লব্ধি, দুই এর অধিক ভেক্টরের লব্ধি পাবো। কিভাবে পাবো, একটা এক্সাম্পল দেই। আপনি আপনার বাসা থেকে বের হয়েছেন, বের হয়ে প্রথমে আপনি এ থেকে বি পথে এসেছেন, প্রথমে আপনি এ থেকে বি পথে এসেছেন, তারপর আপনি বি থেকে সিতে গিয়েছেন, ঠিক আছে, তারপর আপনি বি থেকে সিতে গিয়েছেন, তারপর আপনি সি থেকে ধরেন ডি তে গিয়েছেন, ওকে, তারপর আপনি ধরেন ডি থেকে হচ্ছে গিয়ে ই তে গিয়েছেন, ডি থেকে হচ্ছে গিয়ে ধরেন ই তে গিয়েছেন। সো আপনি আলটিমেটলি কয়বার রাস্তা চেঞ্জ করেছেন, চারবার। প্রথমে আপনি এ থেকে বি তে এসেছেন, তারপর বি থেকে সি তে এসেছেন, তারপর সি থেকে ডি তে এসেছেন, তারপর ডি থেকে ই তে এসেছেন। ফাইনালি আপনি তাহলে কোথেকে কোথায় গিয়েছেন, আপনি এ থেকে ই তে গিয়েছেন না? চিন্তা করে দেখেন, আপনি কিন্তু তাহলে ফাইনালি এ থেকে ই তে গিয়েছেন। ঠিক আছে, আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে আমাদের বহুভুজ সূত্র, বুঝছেন? সো এই বহুভুজ সূত্রটা কিভাবে এসেছে দেখেন, আমাদের প্রথম যে ভেক্টর, প্রথম ভেক্টর কোনটা, প্রথম ভেক্টর হচ্ছে এবি, প্রথম ভেক্টরটা শেষ যেখানে হয়েছে সেখান থেকে দ্বিতীয় ভেক্টরটা শুরু হয়েছে, দ্বিতীয় ভেক্টরটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে তৃতীয় ভেক্টর শুরু হয়েছে, তৃতীয় ভেক্টর যেখানে শেষ হয়েছে সেখান থেকে চতুর্থ ভেক্টর শুরু হয়েছে। এরকম করে চারটা ভেক্টরকে বসিয়ে প্রথমটার প্রথম থেকে শেষটার শেষ পর্যন্ত আমরা ভেক্টরের লব্ধি পাচ্ছি, এবং সেই ভেক্টরের লব্ধি হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই ইজ ইকুয়ালস টু হচ্ছে এই। ঠিক আছে, এটাই হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। আরো ডিটেলসে আপনাদের টেক্সট বইগুলোতে আছে, একটু কষ্ট করে টেক্সট বইগুলো পড়বেন, এবং সেই টেক্সট বইগুলো পড়ে যদি কিছু বুঝতে না পারেন, আমাদের তো কিউএনএ তে আপনারা প্রশ্ন করতেই পারবেন। বাট বহুভুজ সূত্রে আসলে এর থেকে বেশি কিছু বলার নাই, কিন্তু এটুকু বুঝতে হবে ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্র আসার কারণ কি। ত্রিভুজ সূত্র শুধুমাত্র দুটি ভেক্টরের লব্ধি দিয়েছে, কিন্তু বহুভুজ সূত্র আমাদেরকে বলেছে যে দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি। কিন্তু এখানেও আমাদের তিনটা শর্ত অবশ্যই পালন করতে হয়, যে মানে, দিকে এবং ক্রমে বহুভুজের বাহুগুলো দ্বারা, মানে দিকে এবং ক্রমে বহুভুজের বাহুগুলো দ্বারা আমরা আমাদের ভেক্টরের উপাংশগুলোকে বসিয়েছি, একটার পরে একটা, প্রথমটা যেখানে শেষ হবে দ্বিতীয়টা সেখান থেকে শুরু। ঠিক আছে, এখানেও কিন্তু ক্রম ব্যাপারটা আছে। কিন্তু যখন আমরা হচ্ছে গিয়ে বহুভুজ সূত্র নিয়ে এখানে কিছু বলার নাই, কিন্তু যখনই আমরা সামান্তরিক সূত্রে চলে যাচ্ছি, সামান্তরিক সূত্রে গেলে কিন্তু ঘটনাটা একটু ডিফারেন্ট হয়ে যায়। ঠিক আছে, সামান্তরিক সূত্র, ভাইয়া লব্ধি কি, লব্ধি কোথায়, লব্ধি দেখাচ্ছিলাম, এই যে লাল রেখাটা হচ্ছে লব্ধি। আপনি টি ইকুয়ালস টু 0 শুরু করেছেন এ বিন্দু থেকে, এবং আপনি আপনার গতি শেষ করেছেন টি ইকুয়ালস টু টি ই বিন্দুতে, তাহলে লব্ধি হচ্ছে এ থেকে ই পর্যন্ত। দিস ইজ হোয়াট দি রেজাল্টেন্ট ইজ। ওকে, আচ্ছা, এবং আমরা এবার বলছি আমরা হচ্ছে সামান্তরিক সূত্রে চলে গেছি। তো সামান্তরিক সূত্র জিনিসটা কিরকম, সামান্তরিক সূত্রে আমরা কিভাবে ব্যাপারটাকে এক্সপ্লেইন করছি, আসলে সামান্তরিক সূত্র বোঝার জন্য আমরা আগে ত্রিভুজ সূত্রটা ঘুরে আসি। ঠিক আছে, ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা বলেছি যে এই হচ্ছে গিয়ে, সরি, ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা বলেছি এই হচ্ছে গিয়ে আমাদের একটা ভেক্টর, এটাকে ধরেন বললাম আমরা এবি ভেক্টর। ঠিক আছে, এবি ভেক্টরটা আসলে পি ভেক্টরকে নির্দেশ করছে, এবং আরো একটা ভেক্টর আছে আমাদের কাছে, ধরেন বিসি ভেক্টর। এই বিসি ভেক্টর মনে করেন কিউ ভেক্টরকে নির্দেশ করছে।
ঠিক আছে, এখন এদের লব্ধি কত? এদের লব্ধি তো আমি বুঝতেই পারছি, বলবো এসি। এদের লব্ধি হচ্ছে এসি। এখন সবাই একটা জিনিস দেখেন, আমি এ বিন্দু থেকে বিসি এর এ বিন্দু থেকে বিসি এর সমান এবং সমান্তরাল একটা বাহু টান দিতে চাই। এ বিন্দু থেকে বিসি এর সমান এবং সমান্তরাল একটা বাহু টান দিতে চাই, এবং তারপর আমরা সি বিন্দু থেকে এ বি এর সমান এবং সমান্তরাল আরো একটা বাহু টান দিতে চাই। ঠিক আছে, আচ্ছা, এবং বলছি এই দুটো বাহু পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এডি বাহুটা হচ্ছে গিয়ে কার সমান্তরাল? বিসি এর সমান্তরাল। এবং সিডি বাহুটা কার সমান্তরাল? এবি এর সমান্তরাল। এবং অবশ্যই এডি ইকুয়ালস টু বিসি বলেছি আমরা, অবশ্যই সিডি ইকুয়ালস টু এবি বলেছি। সুতরাং সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী আমি বলতে পারি এডি ভেক্টরটা হচ্ছে গিয়ে আমাদের জন্য কিউ ভেক্টর এবং বিসি ভেক্টরটা আমাদের জন্য পি ভেক্টর। ঠিক আছে, এখন আপনারা দেখবেন আমাদের কাছে দুটো ত্রিভুজ আছে। বাম পাশে আছে আমাদের নীল ত্রিভুজ এ ডি সি, এবং ডান পাশে আমাদের লাল ত্রিভুজ যেটি আছে প্রথমে আঁকা এ বি সি। তো এবিসি ত্রিভুজের জন্য যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, আমি বলবো পি প্লাস কিউ ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য ভেক্টর লব্ধি আর। পি প্লাস কিউ মানে কি? পি প্লাস কিউ মানে হচ্ছে এ বি প্লাস বিসি ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য এসি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যদি বলি ত্রিভুজ এডিসি এর জন্য, তাহলে আমরা বলবো এডি প্লাস বিসি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের জন্য এসি। ঠিক আছে, খেয়াল করে দেখেন, ত্রিভুজ এবিসি এর জন্য এবি প্লাস বিসি ইকুয়ালস টু বলছি আমরা এসি, আর ত্রিভুজ এডিসি এর জন্য বলছি এডি প্লাস ডিসি ইকুয়ালস টু হচ্ছে এসি। ঠিক আছে, সো অর্থাৎ এখন যদি আমরা এটাকে তার ভেক্টর রূপে লিখি, কিউ প্লাস পি ইজ ইকুয়ালস টু হচ্ছে বেসিক্যালি কতটুকু? আর কিউ প্লাস পি ইকুয়ালস টু আমরা বলছি হচ্ছে গিয়ে রেজাল্টেন্ট আর। ঠিক আছে, এখন এটাকে 1 নম্বর সমীকরণ দেন, এটাকে 2 নম্বর সমীকরণ দেন। 1 এবং 2 কে নিয়ে যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, 1 এবং 2 কে নিয়ে যদি চিন্তা করি, আমি কিন্তু বলতে পারি পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু কিউ প্লাস পি। পি প্লাস কিউ ইকুয়ালস টু কি বলতে পারি আমরা? কিউ প্লাস পি। তার মানে কি? তার মানে ক্রম ইম্পর্টেন্ট না, কোন ভেক্টর আগে এসেছে কোন ভেক্টর পরে এসেছে সেই জিনিসটা কিন্তু হচ্ছে গিয়ে আসলে ইম্পর্টেন্ট না। ওকে, আচ্ছা, সেই জিনিসটাকে যদি আমরা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট না চিন্তা করি, তাহলে আমরা কি বলতে চাচ্ছি? আমরা যদি পুরো সামান্তরিকটা আবার আঁকি, সামান্তরিকটা আঁকলে বুঝতে পারবো যে এই হচ্ছে গিয়ে এ, এই হচ্ছে গিয়ে বি, এই হচ্ছে আমাদের জন্য বিসি ভেক্টর, এই হচ্ছে আমাদের জন্য এডি ভেক্টর, এবং যদি আমরা এটাকে যোগ করে দেই, এই হচ্ছে ওদের জন্য ডিসি ভেক্টর। সুতরাং তাদের লব্ধি হবে আমাদের মাঝখানে এই এসি। ঠিক আছে, এবং এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, মাঝখানে রেজাল্টেন্ট হচ্ছে আর। সো আমরা বলতে চাচ্ছি পি প্লাস কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে রেজাল্টেন্ট আর। পি ভেক্টর মানে কি? পি ভেক্টর মানে হচ্ছে এবি, আর কিউ ভেক্টর মানে কি? কিউ ভেক্টর মানে হচ্ছে বিসি, which is equals to হচ্ছে রেজাল্টেন্ট আর। তাই তো? আচ্ছা, এই এই বিসি এর জায়গায় এবার আমরা বলবো এবি প্লাস এডি ইকুয়ালস টু হচ্ছে আর, বিকজ এডি মানেও তো কিউ ভেক্টর, দেখতে পাচ্ছেন না? এডি মানেও হচ্ছে কিউ ভেক্টর। সুতরাং আমি বলতে চাচ্ছি এখানে দুটোই সমীকরণ আসবে, একটা হবে এবি প্লাস এডি ইকুয়ালস টু আমি বলবো এসি, এবং দ্বিতীয়ত আমি বলবো ডিসি প্লাস বিসি ইকুয়ালস টু এসি। এই দুটো সমীকরণ একটু দেখেন সবাই। ঠিক আছে, এই দুটো সমীকরণ একটু সবাই দেখেন। যখন আমি বলতেছি এবি প্লাস এডি, এই হচ্ছে এবি এবং এই হচ্ছে এডি, দুটো ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এ। পি এবং কিউ দুজনেরই আদি বিন্দু কি? এ। এবং যখন বলছি ডিসি প্লাস বিসি, ডিসি প্লাস বিসি, ডিসি প্লাস বিসি ইকুয়ালস টু আর, তার মানে আমি বলছি শীর্ষবিন্দু হচ্ছে সি। খেয়াল করে দেখেন দুই ক্ষেত্রেই ভেক্টর গুলো একই আদি বিন্দু এবং একই শীর্ষবিন্দু, তাই না? প্রথম ক্ষেত্রে একই আদি বিন্দু, দ্বিতীয় ক্ষেত্রে একই শীর্ষবিন্দু। তার মানে এই ভেক্টর গুলো হচ্ছে একই সময়ে ক্রিয়াশীল। এই ভেক্টর গুলো কি? একই সময়ে ক্রিয়াশীল। যদি কখনো প্রশ্ন আসে একই সময়ে ক্রিয়াশীল ভেক্টর কিভাবে বুঝবো? যেই সকল ভেক্টরের আদি বিন্দুগুলো একত্রে মিলিত অথবা শীর্ষবিন্দুগুলো একত্রে মিলিত, তাদেরকে আমরা বলবো হচ্ছে গিয়ে কি? একই সময়ে থাকা বা একই সময়ে ক্রিয়াশীল ভেক্টর। সামান্তরিক সূত্রে বলা হয়েছে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি একই জাতীয় একই সময়ে ক্রিয়াশীল ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করা হলে তাদের মধ্যবর্তী কর্ণ
ভেক্টর দ্বয় লব্ধির মান এবং দিক হচ্ছে প্রকাশ করবে। ঠিক আছে, সো এই হচ্ছে কি আমাদের জন্য সম্পূর্ণ সিচুয়েশন। দেখেন এই যে এবি প্লাস এডি ইকুয়ালস টু হচ্ছে এসি, অথবা ডিসি প্লাস বিসি, ডিসি একটা পি ভেক্টর, বিসি একটা কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আর এই রেজাল্টেন্ট লব্ধি। ঠিক আছে, এরপরে আপনারা হয়তো বা বইয়ে পড়েছেনই, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কিন্তু বলতে পারি যে আমাদের জন্য যে লব্ধির ফর্মুলা হচ্ছে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ অফ আলফা। ঠিক আছে, এখন এই আলফা কোনটা কি? আলফাকে বলা হয়েছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। আলফা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। পি ভেক্টর এবং কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণই হচ্ছে আলফা। পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা বলছি কি? আলফা। এখন আলফাকে আমরা চিত্র দিয়ে কিভাবে চিনবো মধ্যবর্তী কোণ কাকে বলছি? যদি আমি সামান্তরিকটাকে এখানে আবার আপনাদের জন্য ড্র করি, এই হচ্ছে সামান্তরিকটার চেহারা, কোন রকমে ধরে নেন, বুঝে নেন। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি। সো রেজাল্টেন্ট হবে এই বরাবর, তাই না? কিন্তু আমরা হচ্ছে গিয়ে বলছিলাম যে যেখানে তাদের আদি বিন্দুগুলো একত্রে মিলিত আছে, আমাদের ভেক্টর গুলো শুরু হয়েছে কোত্থেকে? এবি হচ্ছে গিয়ে পি ভেক্টর এবং এডি হচ্ছে আমাদের জন্য কিউ ভেক্টর। তাহলে তাদের দুজনের আদি বিন্দুগুলো কি এ বিন্দুতে একত্রিত না? দুজনের আদি বিন্দুগুলো এ বিন্দুতে একত্রিত। তাহলে এই আদি বিন্দুগুলো একত্রিত হওয়ার সামনে যে কোণটা আছে সেটাই হচ্ছে আমাদের জন্য মধ্যবর্তী কোণ আলফা। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে তাদের সামনে যে কোণটি আছে সেটি। ঠিক আছে, তার সামনে যেখানে আদি বিন্দুগুলো একত্রিত আছে সেই আদি বিন্দুগুলো একত্রিত হওয়ার জন্য আমার যে কোণ আছে সেটাই হচ্ছে আমাদের জন্য আলফা কোণ। ওকে, আচ্ছা, চমৎকার। আবার যদি আমি হচ্ছে কি চিত্রটাকে আঁকি, আমাদের লব্ধির দিক নির্ণয়ের জন্য যদি আমরা হচ্ছে গিয়ে কোণটাকে নিয়ে চিন্তা করি, এই হচ্ছে আমাদের জন্য এ ভেক্টর, বি ভেক্টর, এটা ডি বিন্দু, সি বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে রেজাল্টেন্ট আর। তাহলে আমি ধরে নিব আমাদের এই লব্ধি যেটা আছে এসি, সেই এসি আমাদের এবি ভেক্টর বা পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, এবং এই হচ্ছে আমাদের জন্য কিউ ভেক্টর। তো এখান থেকে আমি সূত্র বলবো tan থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আলটিমেটলি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটাই হচ্ছে আমাদের জন্য tan থিটার ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলা গুলো দিয়ে কিন্তু হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আমরা অঙ্কগুলোকে সলভ করতে পারবো। ঠিক আছে, এগুলোকে মাধ্যমে আমরা অঙ্কগুলোকে সলভ করবো ইনশাল্লাহ। এনিওয়েজ, জুবাইর ভাই আজকে কি এই পর্যন্ত রাখবো নাকি আমরা? কারণ হচ্ছে কি 9:15 বেজে গেছে, এরপরে তো হচ্ছে কি আবার কোথাও ক্লাস আছে, তাই না? জি ভাই, আপনি যদি আজকের প্ল্যান অনুযায়ী যদি আপনি শেষ করে থাকেন তাহলে সমস্যা নেই। যদি আপনার আরো আমার কিছু করার থেকে যদি নিয়ম অনুযায়ী ক্লাস এখনই শেষ, কিন্তু যদি আপনার আরো টপিক বাকি থাকে আপনি 2-3 মিনিট বা 4 আমার মিনিট। তো এগুলার বেশ কিছু অঙ্ক করানোর কথা ছিল, বাট যেহেতু হচ্ছে কি আজকে যদি অঙ্ক করাতে যাই বেশ কিছু আরো সময় লাগবে, তো একটা কাজ করি, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করে দিই, কালকে ইনশাল্লাহ ওদেরকে এই চ্যাপ্টারটা আমি শেষ করে দিব। ঠিক আছে, ওকে ভাইয়া, ওকে, ঠিক আছে, আপনার তাহলে যদি আজকে এই আরো কিছু পর্যন্তই বলার থাকছে। থাকে। জি। আমার হচ্ছে কি এতটুকুই বলার যে ভাইয়ারা, এই পর্যন্ত যতটুকু হচ্ছে কি আমি পড়িয়েছি, আপনারা প্লিজ অবশ্যই এই পর্যন্ত বইয়ে তো পড়বেনই, প্লাস এই চ্যাপ্টারটা পুরোপুরি পড়ে কালকে আগামী ক্লাসে আসবেন। আমরা প্রচুর ম্যাথ সলভ করব, আমরা ইনশাল্লাহ প্রচুর হচ্ছে গিয়ে থিওরিও কালকে দেখব। চ্যাপ্টারটা কালকে শেষ করে ফেলার অবশ্যই চেষ্টা করতে হবে আমাদেরকে, কিন্তু আপনাদের সহযোগিতা এতটুকু দরকার, যতটুকু পর্যন্ত পড়েছি এই পর্যন্ত যদি ক্লাস নোট করে থাকেন, সেই ক্লাস নোটগুলোকে ভালো মতো রিভাইজ করবেন, এবং যেই যেই জায়গায় আপনার বুঝতে সমস্যা হয়েছে সেই জায়গাগুলোকে আপনার টেক্সট বই থেকে অবশ্যই ক্লিয়ার করবেন। ঠিক আছে, আমার আর কিছু বলার নেই এই পর্যন্তই আপনাদের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ধৈর্য ধরে ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। তো আজকের মতো আমাদের ফিজিক্স প্রথম পত্রের ক্লাসটা এখানেই সমাপ্ত। সবাই এরপরের রেকর্ডেড ভার্সনটা তোমরা পেয়ে যাবা, এবং আশা করি হচ্ছে গ্রুপের এই যে লেকচার শিটটা এটাও তোমাদেরকে গ্রুপে যদি সম্ভব হয় পিডিএফ এ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত। ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনাকে ওয়ালাইকুম অসংখ্য আসসালাম ভাইয়া। ধন্যবাদ ক্লাসটা নেওয়ার জন্য। সুন্দর ভাই। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া সবকিছু কন্ট্যাক্ট করার জন্য। আল্লাহ হাফেজ। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।